হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা 11 অ্যান্ড 12। আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস 11 সেমিস্টার 1-এর একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্ট কিংডম। তোমরা ইতিমধ্যেই দুটো চ্যাপ্টার পড়ে ফেলেছো, জীবজগৎ এবং জীবজগতের শ্রেণীবিন্যাস তোমাদের কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। তোমরা যারা এখনও ক্লাসটা দেখোনি দেখে নিতে পারো। তো তার পরবর্তী যে চ্যাপ্টার সেটা হচ্ছে প্ল্যান্ট কিংডম বা উদ্ভিদ রাজ্য। আজকে কিন্তু এই চ্যাপ্টারটা আমরা টোটাল কমপ্লিট করতে চলেছি একদম ওয়ান শটে। তো চলো চ্যাপ্টারটা শুরু করা যাক। আচ্ছা, তো বলি উদ্ভিদ জগৎ। দেখো, আমরা এর আগের যে চ্যাপ্টারটা সেখানে আমরা দেখেছিলাম 5 কিংডম ক্লাসিফিকেশন বা 5 রাজ্য শ্রেণীবিন্যাস, তাই না? সেই 5 রাজ্য শ্রেণীবিন্যাসে আমরা 5টা রাজ্য সম্পর্কে পড়েছিলাম। 5 কিংডম: মনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, ছত্রাক, অ্যানিমেলিয়া। তো এই যে 5টা কিংডম রয়েছে তার মধ্যে একদম প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে মনেরা, যেখানে আমরা কাদেরকে ফেলছি? এককোষী প্রোক্যারিওটদের ফেলছি। প্রোটিস্টা, যেখানে এককোষী ইউক্যারিওটদের আমরা ফেলছি। তারপরে ছত্রাককে আমরা একটা পুরো সেপারেট কিংডমে রেখেছি, কারণ তাদের কোষ প্রাচীরের স্ট্রাকচার সব কিছু প্ল্যান্টের থেকে অনেকটাই ডিফারেন্ট। তো প্রথম দিকে কিন্তু এই ছত্রাককে প্ল্যান্টের গ্রুপেই ফেলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে নতুন শ্রেণীবিন্যাস অনুযায়ী ছত্রাককে একটা নতুন কিংডমে কিন্তু রাখা হয়েছে। এরপর যেটা আসে সেটা হচ্ছে প্ল্যান্টি বা উদ্ভিদ জগৎ। আর এই উদ্ভিদ জগৎ সম্পর্কে যদি বলি, কাদেরকে আমরা এই উদ্ভিদ জগতের মধ্যে ফেলবো? অবশ্যই এখানে এককোষী বহুকোষী উভয় জীবই থাকবে, কিন্তু এমন জীব থাকবে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে সক্ষম, অর্থাৎ ক্লোরোফিল যুক্ত বা স্বভোজী যাদেরকে আমরা বলছি। এমন জীব যারা স্বভোজী, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে, প্লাস যাদের কোষ প্রাচীর বর্তমান, এবং সেই কোষ প্রাচীরটা কী দিয়ে তৈরি হতে হবে? সেই কোষ প্রাচীরটা অবশ্যই সেলুলোজ, হেমিসেলুলোজ এইগুলো দিয়ে কিন্তু তৈরি হতে হবে। ঠিক আছে? তোমরা যদি দেখো একদম প্রথম যে ক্লাসিফিকেশনটা ছিল, মানে লিনিয়াসের যে শ্রেণীবিন্যাসটা প্রথম ছিল, সেখানে আমরা কি দেখেছিলাম? সেখানে কিন্তু টোটাল দুটো কিংডম বলা হয়েছিল, যেখানে একটা হচ্ছে প্ল্যান্ট গ্রুপ, একটা হচ্ছে অ্যানিমাল গ্রুপ। তো প্ল্যান্ট গ্রুপের মধ্যে আমরা সমস্ত যে ব্যাকটেরিয়া, এককোষী বহুকোষী সমস্ত জীবকেই কিন্তু আমরা ওই প্ল্যান্টের গ্রুপে ফেলেছিলাম, আর সমস্ত প্রাণীদেরকে অ্যানিমাল গ্রুপে ফেলেছিলাম। কিন্তু পরবর্তীকালে হুইটেকার যে ক্লাসিফিকেশন দেখিয়েছে, তো সেখানে এসে আমরা দেখলাম যে প্ল্যান্টের যে বা উদ্ভিদের যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরে অনেকটাই পার্থক্য রয়েছে। ছত্রাকের কোষ প্রাচীর আলাদা উপাদান দিয়ে তৈরি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর রয়েছে কিন্তু সেটাও আলাদা উপাদান দিয়ে তৈরি, এবং এর মধ্যে প্রত্যেকে কিন্তু স্বভোজী নয়। তো এইভাবে পরবর্তীকালে ক্লাসিফিকেশন থেকে আমরা কি করছি? আরও আলাদা আলাদা কিংডম সেখান থেকে বের করা হয়েছে। তো এইভাবে কিন্তু ক্লাসিফিকেশন করা হয়েছে। তো ক্লাসিফিকেশন তোমরা নিশ্চয়ই এর আগের চ্যাপ্টারে পড়েছো। তো আজকে আমরা টোটালি ফোকাস করব কিসের ওপর? উদ্ভিদ জগতের ওপর। তাহলে উদ্ভিদ জগৎ আমরা কাদেরকে বলছি? উদ্ভিদ জগৎ বলবো যারা স্বভোজী, মানে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, স্বভোজী, কোষ প্রাচীর যুক্ত, কোষ প্রাচীর যুক্ত, এতে ক্লোরোফিল বর্তমান। ক্লোরোফিল থাকলে তবেই তো সালোক সংশ্লেষ করতে পারবে, তাই না? তাহলে ক্লোরোফিল বর্তমান। আর কি থাকবে? এদের কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ যুক্ত হতে হবে। কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ দ্বারা গঠিত। হেমিসেলুলোজ দ্বারা গঠিত হতে হবে। ঠিক আছে? এরা এককোষী অথবা বহুকোষীয় হতে পারে, এককোষী অথবা বহুকোষী হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু ইউক্যারিওট প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে? তো এই বৈশিষ্ট্যগুলো যদি বর্তমান থাকে তাহলে তাদেরকে আমরা কিসের মধ্যে ফেলছি? প্ল্যান্ট গ্রুপ বা উদ্ভিদ জগতের মধ্যে ফেলছি। তো এই প্ল্যান্ট গ্রুপকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি তার আগে একবার দেখে নাও। আচ্ছা, আমি আগে বলে দিই এই প্ল্যান্ট গ্রুপের মধ্যে আমরা কি কি গ্রুপ পড়তে চলেছি।
এক আমরা পড়ব শৈবাল সম্পর্কে, একদম প্রিমিটিভ যে প্লান্ট শৈবাল সম্পর্কে পড়ব। শৈবালের পর পড়ব ব্রায়োফাইট সম্পর্কে, ব্রায়োফাইট। তারপর আসবে টেরিডোফাইট, তারপর জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী, আর লাস্ট হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম অথবা গুপ্তবীজী উদ্ভিদ। তাহলে এই যে পাঁচটা টাইপ, এই পাঁচটা টাইপ কিন্তু আমরা উদ্ভিদ জগতের মধ্যে পাবো। দেখো এখানে কিন্তু আমরা ছত্রাককে রাখিনি, কারণ নতুন ক্লাসিফিকেশন অনুযায়ী ছত্রাক কিন্তু একটা কমপ্লিট আলাদা কিংডম, তাই ছত্রাককে আলাদা কিংডমে রাখা হয়েছে। এখানে আমরা পড়বো শৈবাল সম্পর্কে। দেখো আমরা এটাও পড়েছিলাম যে নীলাভ সবুজ শৈবাল, যেটা আমরা সায়ানোব্যাকটেরিয়া বলে থাকি, তো এই সায়ানোব্যাকটেরিয়াও কিন্তু ব্যাকটেরিয়ার গ্রুপে পড়ে যাচ্ছে, সেও কিন্তু আর প্লান্ট গ্রুপে থাকছে না। যেটা আগে প্লান্ট গ্রুপে শৈবালের মধ্যে রাখা হয়েছিল সে কিন্তু এখন আর প্লান্ট গ্রুপে নেই। নীলাভ সবুজ শৈবাল, যেটাকে আমরা সায়ানোব্যাকটেরিয়া বলি, ওটা কিন্তু তোমার প্লান্ট গ্রুপে আর থাকছে না, এক্সিস্ট করছে না। তো এখানে আমরা শৈবাল সম্পর্কে পড়ব। শৈবালের পর পড়ব ব্রায়োফাইট সম্পর্কে, যেটা শৈবাল থেকে একটু জটিল প্রকৃতির গঠন হবে আর একটু মডিফাইড হবে। মানে আমরা যত একটা গ্রুপ থেকে আর একটা ক্যাটাগরিতে যাব, একটা একটা ক্যাটাগরিতে যেতে যেতে আমরা দেখব যে স্ট্রাকচার, ফাংশন সবই কি হচ্ছে, সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে এগোচ্ছে, আস্তে আস্তে জটিল গঠন হবে। ঠিক আছে, যেমন শৈবাল আমরা কোথায় পেয়ে থাকি, আমি যদি একটা ন্যাচারাল ধারণা দিই, শৈবাল আমরা পেয়ে থাকি জলা জায়গায়, যেখানে জল থাকছে ভেজা স্যাঁতস্যাঁতে জায়গা, সেখানে আমরা কি পাচ্ছি, শৈবালকে পাচ্ছি। এবং এদের দেহের আকৃতি বা গঠন যদি আমরা দেখি, তাহলে দেখব খুব সিম্পল টাইপের এদের দেহের গঠন, সূত্রাকার হতে পারে, মানে লার্জ বৃক্ষ জাতীয় গাছ তো নয়, তাই না, একদম সিম্পল স্ট্রাকচার এদের দেখতে পাওয়া যায়। তো এর পরবর্তী গঠনটাকে যদি আমরা দেখি, ক্যাটাগরিতে যদি আসি, ব্রায়োফাইট। ব্রায়োফাইট এদের মধ্যে এই যে মস তোমরা দেখেছো নিশ্চয়ই, এটাও কিন্তু হাফ ভেজা জায়গায় থাকে, বা কিছু কিছু ব্রায়োফাইট আমরা ল্যান্ডেও দেখতে পাই, তাই না, তার মানে জল থেকে উঠে এলো ল্যান্ড হ্যাবিট্যাটে। ঠিক আছে, তাহলে এইবার ল্যান্ডে উঠে এলেও এর কিছু পার্টস, মানে এর যে জননটা সম্পন্ন করতে গেলে কিন্তু জলের প্রয়োজন হবে। তাহলে জনন সম্পন্ন করার জন্য জল প্রয়োজন, তাহলে পুরোপুরি কিন্তু জল থেকে একেবারে অনেকটা দূরে থাকতে পারবে না, তাই না, তাই জন্য একে উদ্ভিদ উভচরও বলা হয়ে থাকে। এরপর আসছি আমরা টেরিডোফাইট। টেরিডোফাইটের মধ্যে আমরা কি দেখব, টেরিডোফাইট ব্রায়োফাইটের থেকে আরেকটু মডিফাইড উদ্ভিদ হবে, যার মধ্যে আমরা কি দেখব, ভাস্কুলার বান্ডেল বা নালিকা বান্ডেল প্রথম গঠিত হতে দেখব। ঠিক আছে, আর এদের মধ্যে কিন্তু মূল কাণ্ড পাতা মোটামুটি দেখা যাবে। এরপর আসছি ব্যক্তবীজী, যেটা আরেকটু মডিফাইড, একদম সাকসেসফুল ল্যান্ড প্ল্যান্ট বলা যেতে পারে, মানে পুরোপুরি এরা কিন্তু জলের ওপর ডিপেন্ডেন্ট না, এরা পুরোপুরি কিসে থাকছে, ডাঙায় থাকছে, স্থলে থাকছে। ব্যক্তবীজী মানে এদের বীজটা কি নগ্ন প্রকৃতির, বীজ তৈরি হয়, মানে এই টেরিডোফাইট অবধি আমরা দেখেছি বীজ তৈরি হয় না, টেরিডোফাইট অবধি বীজ তৈরি হয় না, কিন্তু ব্যক্তবীজিতে যদি আসি, এখানে কিন্তু এসে বীজ তৈরি হচ্ছে যৌন জননের মাধ্যমে, কিন্তু সেই বীজটা থাকে নগ্ন প্রকৃতির, এবং এখানে কিন্তু ফুল ফল তৈরি হচ্ছে না। তো এরপর একদম লাস্ট যেটা অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী, সেখানে গিয়ে দেখব আমরা যে একদম কমপ্লিট মূল কাণ্ড পাতা একদম সম্পূর্ণ উদ্ভিদ দেখতে পাওয়া যাচ্ছে, যার মধ্যে ফুল ফল সবটাই কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আমরা প্রথম থেকে আস্তে আস্তে একটা একটা করে ক্যাটাগরিতে যত যাব, তত সিম্পল থেকে কমপ্লেক্স স্ট্রাকচার আমরা দেখতে পাবো। তো এগুলো আমরা ডিটেল স্টাডি করব। তার আগে ক্লাসিফিকেশন সম্পর্কে একটু আইডিয়া তোমাদের দিয়ে দিই। দেখো এখানে দেখতে পাচ্ছ ক্লাসিফিকেশন অফ অ্যাঞ্জিওস্পার্ম, কি ভাবে ক্লাসিফাই করা হয়েছে। আমরা যদি প্রথম ক্লাসিফিকেশনের দিকে চলে যাই, প্রথম যে ক্লাসিফিকেশন, দেখো প্রথম ক্লাসিফিকেশনটা আমরা কি দেখতে পাচ্ছি, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। আর্টিফিশিয়াল সিস্টেম, এই সিস্টেমটা কে করেছিলেন, লিনিয়াস করেছিলেন, এই সিস্টেমটা করেছিলেন লিনিয়াস। লিনিয়াস কিসের ওপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশনটা করেছিলেন, তিনি জাস্ট
বহিরাকৃতি দেখে, কোনো উদ্ভিদের বাইরে কি কি স্ট্রাকচার আছে, বাইরে থেকে কি কি দেখা যাচ্ছে, মানে মরফোলজি, এই মরফোলজির ওপর ভিত্তি করে উদ্ভিদ জগৎকে তিনি ভাগ করেছিলেন। তাহলে এই মরফোলজিতে কি কি আসে দেখো, বেসড অন মরফোলজিক্যাল ক্যারেক্টার্স, এই মরফোলজি দেখে কিন্তু তিনি উদ্ভিদ জগৎকে ভাগ করেছিলেন। তাহলে মরফোলজির মধ্যে এক আসে অঙ্গজ বৈশিষ্ট্য, আর একটা আসছে জননগত বৈশিষ্ট্য। অঙ্গজ বৈশিষ্ট্য বা ভেজিটেটিভ ক্যারেক্টার্স, মানে এর মধ্যে কি কি পাতা দেখা যাচ্ছে, কেমন প্রকৃতির পাতা দেখা যাচ্ছে, কেমন থ্যালাস বডি নাকি মূলকাণ্ড পাতা দ্বারা গঠিত, এই সমস্ত, বা সেটা কোথায় উপস্থিত থাকছে, হ্যাবিট, এইগুলো। তো নাম্বার অফ লিভস, নাম্বার অফ মানে কি বলবো, ফুল, এই সমস্ত জিনিসগুলো দেখে কিন্তু তিনি এই ভেজিটেটিভ ক্যারেক্টার দেখছিলেন। আর জননগত বৈশিষ্ট্য বা রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার কোনগুলো, ধরো কোনো ফুলের মধ্যে 5টা পুংকেশর রয়েছে, তো ওই প্রজাতির সমস্ত গাছের মধ্যে আমরা দেখছি কি 5টা করেই পুংকেশর থাকবে। তো এইগুলো তিনি মিলিয়ে মিলিয়ে উদ্ভিদ জগৎকে কিন্তু ভাগ করেছেন। তার মানে এই যে পুরোপুরি মরফোলজি বা বহিরাকৃতির যে বৈশিষ্ট্য, সেগুলো দেখে কিন্তু তিনি এই আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন করেছিলেন। এবার এখানে কি কি সমস্যা আছে, আর্টিফিশিয়াল সিস্টেমে তিনি যেটা দেখেছিলেন যে অঙ্গজ বৈশিষ্ট্য, এটা তো প্রকৃতিতে ক্ষতি হতে পারে, মানে অনেক রকমভাবে এটা ড্যামেজ হয়ে যেতে পারে। যে আমি কয়েকটা উদ্ভিদের পাতার স্ট্রাকচার মিলিয়ে দেখছি, সেটা তো ন্যাচারালি ড্যামেজড হতে পারে। বা একটা গাছ, মানে একই প্রজাতির দুটো গাছ একটা খুব ভালো পরিবেশে গ্রো করছে, সেখানেও পরিমাণ মতন জল, হিউমিডিটি সব কিছু সে পাচ্ছে। আরও সেই প্রজাতির গাছটাই আমরা এমন আরেকটা জায়গায় গ্রো করিয়েছি যেখানে সে পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছে না। তাহলে কি হবে, দুটো ডিফারেন্ট পরিবেশে থাকার জন্য তাদের যে মরফোলজিক্যাল ক্যারেক্টার, সেখানে কিছু তো পার্থক্য দেখতে পাওয়া যাবে, তাই না? যে গাছটা ভালো জায়গায় রয়েছে, ভালো জল পাচ্ছে, সে ভালোভাবে গ্রো করবে, তার হাইট ডিফারেন্ট হবে, তার পাতার স্ট্রাকচার ডিফারেন্ট হবে। তো এইভাবে যে ভালো জায়গায় গ্রো করছে না, তার কিন্তু এই মরফোলজিক্যাল বা ভেজিটেটিভ ক্যারেক্টারগুলো ভালো হবে না। তাহলে এখানে কিন্তু আমরা ঠিকঠাকভাবে ক্লাসিফাই করতে পারবো না, তাই না? কিন্তু জননগত বৈশিষ্ট্যটা কিন্তু অ্যাপ্লিকেবল, কারণ জননগত বৈশিষ্ট্য কিন্তু চেঞ্জ হয় না, তাই না? সে গাছটা যেখানেই গ্রো করুক না কেন, নাম্বার অফ স্ট্যামেন মানে পুংকেশরের সংখ্যা, সেটা কি চেঞ্জ হবে? কখনোই হবে না। বা গর্ভকেশরের সংখ্যা, সেটা চেঞ্জ হবে না। বা তার জনন পদ্ধতি, সেটাও কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এটা কিন্তু সাকসেসফুল আমরা বলতে পারি। তো যাই হোক, এই আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন সেভাবে কার্যকরী হয়নি। তার পরবর্তীকালে আরও একটা ক্লাসিফিকেশন করলেন বিজ্ঞানী বেনথাম অ্যান্ড হুকার। বেনথাম অ্যান্ড হুকার কি ক্লাসিফিকেশন করেছেন? ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ন্যাচারাল সিস্টেমে তারা কিসের ওপর ভিত্তি করে ক্লাসিফাই করেছেন? দেখো, বেসড অন, এখানে রয়েছে ফার্স্টে মরফোলজি। হ্যাঁ, আমরা বাইরের স্ট্রাকচার তো মিলিয়ে দেখবই যে কোন কোন মানে উদ্ভিদ যে ক্যারেক্টার, উদ্ভিদ জগতের মধ্যে আমরা ফেলছি, কাদেরকে উদ্ভিদের মধ্যে ফেলবো। হ্যাঁ, প্রত্যেকের মধ্যে পাতা থাকলে, প্রত্যেকের মধ্যে ফুল তৈরি হলে, প্রত্যেকের মধ্যে উদ্ভিদের যে যে ক্যারেক্টার, ক্লোরোফিল থাকলে, তারা যদি সমাঙ্গ দেখি বা মূলকাণ্ড পাতা দ্বারা গঠিত হয়, তাহলে এই সমস্ত যে ক্যারেক্টার, এগুলো মরফোলজির মধ্যে পড়ছে। তো শুধু কিন্তু মরফোলজি আমরা দেখব না, তার সাথে সাথে অ্যানাটমিও কিন্তু দেখব। দেখো, অ্যানাটমি মানে কি? অ্যানাটমি মানে শারীর স্থানিক গঠন। মানে কোনো উদ্ভিদের কাণ্ডকে ধরো আমরা প্রস্থচ্ছেদ করলাম, তার মানে তার ভেতরে কি কি কোষ বর্তমান, কি কি টিস্যু সিস্টেম রয়েছে, তো এইগুলো হচ্ছে অ্যানাটমি। ঠিক আছে, শারীর স্থানিক গঠন। তো অ্যানাটমিও কিন্তু আমরা চেক করব। তার সাথে সাথে আলট্রা স্ট্রাকচার, মানে কোষগুলো কিভাবে অ্যারেঞ্জ হয়ে রয়েছে, সেই কোষগুলোর অ্যারেঞ্জমেন্ট আমরা দেখব। এমব্রায়োলজি মানে কিভাবে ভ্রূণ তৈরি হচ্ছে, জনন কিভাবে হচ্ছে, তার মধ্যে কিভাবে ভ্রূণ তৈরি হচ্ছে এবং ভ্রূণটা কিভাবে আবার পুনরায় উদ্ভিদ সৃষ্টি করছে, এই যে এমব্রায়োলজি, এই ভ্রূণ তত্ত্বকেও কিন্তু আমরা দেখব। আর লাস্ট ওয়ান হচ্ছে ফাইটোকেমিস্ট্রি। ফাইটো মানে উদ্ভিদকে বোঝায়, আর কেমিস্ট্রি মানে বুঝতেই পারছো যে কেমিক্যাল কম্পোনেন্টসগুলো গাছেদের মধ্যে পাওয়া যায়। এমন কিছু গাছ আছে যাদের মধ্যে গদ পাওয়া যায়, রেজিন পাওয়া যায়,
ট্যানিন পাওয়া যায়, ঠিক আছে, রাবার পাওয়া যায়। তো এগুলো হচ্ছে আলাদা আলাদা কেমিক্যাল কম্পোনেন্টস যেগুলো আলাদা আলাদা গাছে পাওয়া যাচ্ছে। তো এই সমস্ত ক্যারেক্টারের ওপর ভিত্তি করে বেনথাম অ্যান্ড হুকার যে ক্লাসিফিকেশন দিয়েছিলেন সেই ক্লাসিফিকেশনকে আমরা বলে থাকি ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তাহলে এটা অনেকটাই কার্যকরী ছিল, কিন্তু একদম শেষে যে ক্লাসিফিকেশনটা দেওয়া হয় বিজ্ঞানী অ্যাংলার অ্যান্ড প্রান্টল কি বলেছিলেন, ফাইলোজেনেটিক সিস্টেম। দেখো এটা কিন্তু সব থেকে অ্যাপ্লিকেবল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, কারণ তারা কিসের ওপর ভিত্তি করে ক্লাসিফাই করেছিলেন। দেখো এখানে তারা একটা কথা বলেছেন যে সেম ট্যাক্সা হ্যাভ কমন অ্যানসেস্টর, মানে ট্যাক্সা বা ট্যাক্সন কোনো একটা জীব বা কোনো প্রজাতির জীব সে কোন পূর্বপুরুষ থেকে আগত হয়েছে সেটা যদি মিলিয়ে দেখা যায় তাহলে কিন্তু তাদের গ্রুপিং করতে বা ক্লাসিফাই করতে আমাদের সুবিধা হবে। যেমন ধরো আমি যদি মিলিয়ে দেখি মানুষ আর বানরের মধ্যে, এদের মধ্যে যদি আমরা ডিএনএ নিয়ে ম্যাচ করাই, মানে তাহলে কি দেখা যাবে যে ধরো দেখা যাচ্ছে 70% মিল রয়েছে, কিন্তু একটা মানুষের সাথে একটা গাছের ডিএনএ যদি ম্যাচ করাই তাহলে তো দেখা যাচ্ছে ধরো 10 থেকে 12% মিল আছে। তাহলে এই যে নাম্বার অফ ম্যাচ মানে কতটা মিল হলো তার উপর বেস করে আমি বলতে পারি তাহলে মানুষ আর বানরকে এক গ্রুপে ফেলবো না মানুষ আর উদ্ভিদকে এক গ্রুপে ফেলবো। এটা আমরা নিজেরাই বুঝতে পারছি, এখানে কিন্তু কোনো তেমন কিছু বোঝার নেই যে হ্যাঁ যাদের মধ্যে বেশি মিল দেখতে পাওয়া যাচ্ছে তার মানে তারা কমন অ্যানসেস্টার, তারা একই পূর্বপুরুষের অন্তর্গত, তাহলে তাদেরকে একটা গ্রুপের মধ্যে ফেলে দাও। যাদের মধ্যে আলাদা আলাদা মানে ম্যাচিংটা কম হচ্ছে তারা আলাদা ডিফারেন্ট গ্রুপে যাবে। তো এইভাবে কিন্তু আমরা এই যে অ্যানসেস্টার দেখে ক্লাসিফাই করতে পারি। তো সেটা কিসের ওপর বেস করবে, একটা হচ্ছে সাইটোট্যাক্সোনমি। সাইটো কথার অর্থ হচ্ছে সেল বা কোষ। তো কোষের ওপর ভিত্তি করে আমরা মানে কোষের স্ট্রাকচারের ওপর কোষের মধ্যে কীরকম ক্রোমোজোম অ্যারেঞ্জমেন্ট থাকে সেই ক্রোমোজোমের গঠন এই সমস্ত জিনিসের ওপর ভিত্তি করেও কিন্তু মানে কতটা ম্যাচ হচ্ছে, ক্রোমোজোম নাম্বার কতটা ম্যাচ হচ্ছে, সেই ক্রোমোজোমের মধ্যে জিন কতটা ম্যাচ হচ্ছে, তো এগুলোই হচ্ছে সাইটোট্যাক্সোনমি। তো এখানে আমরা ম্যাচ করে কিন্তু যাদের মধ্যে নাম্বার বেশি ম্যাচিং পাবো তাদেরকে আমরা সেম গ্রুপের আন্ডারে ফেলবো, সেম ক্যাটাগরিতে ফেলবো। নেক্সট আছে কেমোট্যাক্সোনমি। কেমো মানে কেমিক্যাল কম্পোনেন্টস। তো কেমিক্যাল কম্পোনেন্টস যাদের মধ্যে সেম হবে তাদেরকে আমরা একটা গ্রুপের মধ্যে ফেলবো। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, নিউমেরিক্যাল মানে নাম্বার, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি মানে কি, দেখো নিউমেরিক্যাল ট্যাক্সোনমি মানে হচ্ছে তার মধ্যে থাকা কোন কোন বৈশিষ্ট্যগুলো ম্যাচ হচ্ছে, ঠিক আছে, কতগুলো বৈশিষ্ট্য কার কার সাথে কতটা করে ম্যাচ হচ্ছে, সেটাই হচ্ছে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। তো এই সাইটোট্যাক্সোনমি, কেমোট্যাক্সোনমি এবং নিউমেরিক্যাল ট্যাক্সোনমি এগুলোর ওপর বেস করে কিন্তু দেখো এগুলো জাস্ট সিস্টেম জেনারেটেড, কম্পিউটারে ফেললাম তার মধ্যে এতটা ম্যাচিং দেখালো আমরা তাদেরকে একটা গ্রুপে ফেলে দিলাম, এদেরকে আমরা অ্যানিমাল গ্রুপে ফেললাম, এদেরকে প্ল্যান্ট গ্রুপে ফেললাম। তো এইভাবে কিন্তু ক্লাসিফাই করাটা ভীষণ ইজি, আর এটা কিন্তু এতে ভুল হওয়ার চান্সেসটাও কম, কারণ যার সাথে যতটা মিল থাকবে ততটাই তো তার মানে তারা তো একই গ্রুপের আন্ডারে পড়ছে। এবার এই নিউমেরিক্যাল ট্যাক্সোনমিতে আমরা কি কি দেখবো, ধরো তার মরফোলজি দেখ, ধরো দুটো উদ্ভিদের মধ্যে আমি ম্যাচ করছি, দুটো উদ্ভিদ প্রজাতি নিয়েছি আমি তাদের মধ্যে ম্যাচ করছি। এবার সব ক্যারেক্টারগুলোকে তো আমরা সেম দেবো না, ধরো দুটো উদ্ভিদের মধ্যে টোটাল 50টা ক্যারেক্টার রয়েছে, 50টা ক্যারেক্টারের মধ্যে দেখা গেল প্রায় 30টা ম্যাচ হয়েছে, 20টা ম্যাচ হয়নি। তো তার মানে কি তারা আলাদা গ্রুপে ফেলবো না, এর মধ্যেও আমার ইম্পর্টেন্স দিতে হবে যে কোন বৈশিষ্ট্যটাকে ইম্পর্টেন্স দেওয়া উচিত আর কোন বৈশিষ্ট্যটাকে ইম্পর্টেন্স দেওয়া উচিত নয়। যেমন ধরো আমি যদি বলি যে আমি আজকে পড়তে বসেছি, এতটা পড়া করেছি, এবং আমি যদি বলি আজকে আমি আমার স্কিন কেয়ার করেছি, তো স্কিন কেয়ারটা বেশি ইম্পর্টেন্ট নাকি আমার পড়াটা বেশি ইম্পর্টেন্ট, তুমি কি দুটোকেই সেম নাম্বার দেবে? তা তো কখনোই হয় না। তাহলে যেটা বেশি ইম্পর্টেন্ট সেই বৈশিষ্ট্যটাকে আমরা কিন্তু ধরবো। যেমন ধরো দুটো প্ল্যান্টের যদি স্ট্যামেন, নাম্বার অফ স্ট্যামেন, পুংকেশরের যে সংখ্যা সেটা ধরো ম্যাচ করে গেল, গর্ভকেশরের সংখ্যাও ম্যাচ করে গেল, তাদের জনন প্রসিডিওর ম্যাচ করে গেল, এমব্রায়োলজি ম্যাচ করে গেল, কিন্তু নাম্বার অফ লিভস, ঠিক আছে,
তাদের বার্কের যে স্ট্রাকচার সেটা খুব একটা ম্যাচ করলো না। তো এই মরফোলজিক্যাল ক্যারেক্টার আমি তো বললাম এগুলো নেচার ওয়াইজ বা পরিবেশের কিছু জিনিসের ওপর এগুলো ডিপেন্ড করে। তাহলে ওইগুলো যদি ম্যাচ না করে তাহলে কি আমরা তাদেরকে সেম গ্রুপে ফেলবো না? অবশ্যই ফেলবো। তাই বলছি যে কোন বৈশিষ্ট্যটাকে আমাদের গুরুত্ব দিতে হবে আর কোন বৈশিষ্ট্যটাকে গুরুত্ব দিতে হবে না সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। তো এই সমস্ত কিছু দেখে কিন্তু এই ফাইলোজেনেটিক সিস্টেম তৈরি করেছিলেন বিজ্ঞানী অ্যাংলার এবং প্রান্টল। তাহলে এই তিনটে টাইপের ক্লাসিফিকেশন আমরা দেখলাম। একটা হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম, এখান থেকে তোমাদের কি কি কোশ্চেন হতে পারে, যে কোন ক্লাসিফিকেশনটা কোন সায়েন্টিস্ট করেছেন সেই নামগুলো কিন্তু তোমরা দেখবে। যেমন লিনিয়াস করেছিলেন আর্টিফিশিয়াল সিস্টেম ক্লাসিফিকেশন, তিনি কিসের ওপর ভিত্তি করে করেছিলেন? মরফোলজিক্যাল ক্যারেক্টার্সের ওপর। তারপরে যদি দেখি ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কারা করেছিলেন? বেনথাম অ্যান্ড হুকার। কিসের ওপর ভিত্তি করে? এই কটা ক্যারেক্টারের ওপর ভিত্তি করে, মরফোলজি, অ্যানাটমি, আল্ট্রাস্ট্রাকচার, তারপরে এমব্রায়োলজি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রি। আর ফাইলোজেনেটিক সিস্টেম কে করেছিলেন? বিজ্ঞানী অ্যাংলার অ্যান্ড প্রান্টল। কিসের ওপর ভিত্তি করে? সাইটোট্যাক্সোনমি, কেমোট্যাক্সোনমি এবং নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। তো এই গেল ক্লাসিফিকেশনের ভাগ। এবার আমরা চলে আসি উদ্ভিদ জগতে। দেখো উদ্ভিদ জগৎকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি। তো উদ্ভিদ জগৎকে আমরা প্রধান দুটো ভাগে ভাগ করেছি। কি কি? প্রধান দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামি। ক্রিপ্টোগ্যামি কাদের বলা হয়? ক্রিপ্টোগ্যাম হচ্ছে অপুষ্পক, অর্থাৎ যাদের মধ্যে ফুল ফল এগুলো তৈরি হবে না, যাদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত হবে না, তাদেরকে আমরা ফেলবো কিসের আন্ডারে? ক্রিপ্টোগ্যামির আন্ডারে। আর যদি বলি ফেনোরোগ্যাম, ফেনোরোগ্যাম কথার অর্থ হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, যাদের মধ্যে ফুল ফল বীজ এগুলো দেখতে পাওয়া যাবে। তাহলে প্রধান এই দুটো ভাগে ভাগ করলাম। এবার ক্রিপ্টোগ্যামির আন্ডারে আমরা প্রথম গ্রুপটা দেখছি কি? থ্যালোফাইটা। থ্যালোফাইটা মানে যাদের দেহটা সমাঙ্গদেহী প্রকৃতির, মানে থ্যালাস নিয়ে গঠিত, মানে ওদের মধ্যে ট্রু রুট, ট্রু লিফ, তারপরে মূল কাণ্ড পাতা এগুলো ঠিকঠাক দেখতে পাওয়া যাবে না। এদের দেহটা মানে কিছু কোষ নিয়ে গঠিত এবং কোষগুচ্ছ নিয়ে একটা থ্যালাস তৈরি হয়েছে, তাই এদেরকে আমরা কি বলছি? থ্যালয়েড বা থ্যালোফাইটা। ঠিক আছে, তাহলে থ্যালোফাইটার আন্ডারে কারা পড়ছে? থ্যালোফাইটার আন্ডারে পড়ছে শৈবাল। শৈবালদের আমরা থ্যালোফাইটা বলি, কারণ শৈবালের মধ্যে আমরা কিন্তু মূল কাণ্ড পাতা এগুলো দেখতে পাই না, কিছু কোষ নিয়ে গঠিত একটা স্ট্রাকচার আমরা দেখতে পাই। ফিলামেন্টাস স্ট্রাকচার দেখতে পাই, গোলাকার স্ট্রাকচার দেখতে পাই, স্ট্রাকচার বিভিন্ন রকমের হতে পারে। তো এদের দেহটা থ্যালাস নিয়ে গঠিত, তাই এদেরকে আমরা থ্যালোফাইটার আন্ডারে ফেলছি। নেক্সট হয়ে যাচ্ছে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটাও কিন্তু অনেকটা, এদের দেহটাও থ্যালাস প্রকৃতির, কিন্তু এদের মধ্যে যে প্রপার মূল দেখতে না পাওয়া গেলেও মূলের পরিবর্তে কিছু স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যেমন রাইজয়েড দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এগুলো আমরা এখানে দেখতে পারবো। বা ভাস্কুলার বান্ডিল বা সংবহন নালিকা বান্ডিল না দেখতে পেলেও কিছু জল ধারণ করার ক্ষমতা আছে এমন কিছু কোষ এই ব্রায়োফাইটের মধ্যে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে থ্যালোফাইটা গেল, ব্রায়োফাইটা গেল। নেক্সট ওয়ান ইজ টেরিডোফাইটা, যেখানে আমরা কি দেখব? টেরিডোফাইটার মধ্যে প্রপার নালিকা বান্ডিল গঠিত হবে। ঠিক আছে, এবং এদের মধ্যেও কিন্তু ট্রু রুট দেখতে পাওয়া যাবে না, জাস্ট একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যাবে, যে একটা কাণ্ডর মতন স্ট্রাকচার দেখতে পাওয়া যাবে, মূলের মতন একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যাবে, বাট ট্রু রুট নয়। ঠিক আছে, এরপর ফেনোরোগ্যামি বা সপুষ্পকের মধ্যে আমরা কি কি দেখছি? ব্যক্তবীজি আর গুপ্তবীজি, মানে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্মকে আমরা কি বলি? ব্যক্তবীজি বা নগ্নবীজি, মানে যার মধ্যে বীজ তো তৈরি হচ্ছে। ঠিক আছে, বীজ তো তৈরি হবে কিন্তু সেই বীজ ফলে পরিণত হবে না বা এর মধ্যে ফুলও দেখতে পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এটাকে নগ্নবীজি বলা হচ্ছে। আর এদের মধ্যে কিন্তু প্রপার মূল কাণ্ড পাতা এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম, এদের মধ্যে এরা হচ্ছে একদম প্রপার বৃক্ষ জাতীয় উদ্ভিদ, সব রকম হতে পারে, অ্যাঞ্জিওস্পার্ম সব রকম আছে, গুল্ম, বিরুৎ, বৃক্ষ সব রকম। তো এদের মধ্যে প্রপার রুট সিস্টেম, কাণ্ড, মূল, পাতা সবই দেখতে পাওয়া যাবে, তার সাথে সাথে এর মধ্যে ফুল ফল সব কিছু তৈরি হবে। ঠিক আছে, এদেরকে আমরা বলছি অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজি।
তাহলে এখানে এদের যে ভাগগুলো আমরা মেন কিন্তু এই যে শৈবাল, ব্রায়োফাইট, টেরিডোফাইট, ব্যক্তবীজি, গুপ্তবীজি, এই কটা গ্রুপ মানে এই 5টা গ্রুপ সম্পর্কে কিন্তু পড়বো। এর যে ভাগগুলো রয়েছে এই ভাগগুলো আমরা পরবর্তীকালে ডিটেলসে গিয়ে পড়ছি, মানে এক একটা শ্রেণীর মধ্যে গিয়ে পড়বো। তো ফার্স্ট ক্যাটাগরি যেটা, ফার্স্ট ক্যাটাগরির মধ্যে যদি আমরা চলে আসি, দেখতেই পাচ্ছ প্রথম ক্যাটাগরি হচ্ছে শৈবাল। তো শৈবাল এই চ্যাপ্টারে তোমরা কিন্তু শুনে রাখো, শেষের দিকে যে ব্যক্তবীজি, গুপ্তবীজি রয়েছে সেখান থেকে কোশ্চেন অ্যামাউন্ট ভীষণ কম। সব থেকে বেশি যেটা কোশ্চেন হতে পারে সেটা হচ্ছে শৈবাল থেকে, এখান থেকেই ম্যাক্সিমাম নাম্বার কোশ্চেন কিন্তু এসে থাকে। তো বইতে তো অনেকটাই হিউজ একটা পার্ট তোমাদের দেওয়া আছে, তো সেখান থেকে খুব কম্প্যাক্ট একটা জিস্ট নোটস কিন্তু এখানে বানানো আছে, এখান থেকে তোমরা সহজেই কিন্তু এটা স্টাডি করতে পারবে। তো ইম্পর্টেন্ট সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে, এবং এখানে যেটুকু দেওয়া আছে সেটা কিন্তু বাদ দিলে চলবে না, এখান থেকে প্রপার স্টাডি তোমাদের করতে হবে, এবং কোথা থেকে কেমন কি কোশ্চেন হবে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। তো প্রথম চলে আসছি শৈবাল। শৈবাল আমরা কাদের বলবো? দেখো, শৈবালের প্রধান বৈশিষ্ট্য তোমরা প্রত্যেকেই দেখেছো, জলা জায়গায় শ্যাওলা দেখতে পাওয়া যায়, যেখানেই জল থাকুক না কেন, সেটা কাঠের ওপর হোক বা মাটির ওপর হোক বা প্রপার জলা জায়গা হোক, যেখানে জলের উপস্থিতি থাকবে এবং সেখানে প্রপার সানলাইট বা সূর্যালোক পড়বে, সেখানেই কিন্তু শৈবাল তৈরি হতে পারে। তাহলে শৈবাল কীরকম প্রকৃতির? শৈবাল হচ্ছে ক্লোরোফিল যুক্ত স্বভোজী সমাঙ্গদেহী উদ্ভিদ। তার মানে এর মধ্যে ক্লোরোফিল আছে, দেখতেই পাচ্ছ সবুজ রঙের হয়ে থাকে। তার সাথে কি রয়েছে? স্বভোজী কেন বলছি? ক্লোরোফিল থাকলে এরা তো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করতে পারছে, তার মানে এরা স্বভোজী। আর কি? সমাঙ্গদেহী মানে থ্যালোফাইটা, মানে এদের কিন্তু মূল কাণ্ড পাতায় এদের দেহটা বিভেদিত নয়, এদের কিছু কোষগুচ্ছ নিয়ে একটা থ্যালাস স্ট্রাকচার তৈরি হয়, তাই এদেরকে বলা হয় সমাঙ্গদেহী। আচ্ছা, নেক্সট বলছে ক্লোরোপ্লাস্টে এক বা একাধিক পাইরিনয়েড দানা যুক্ত থাকে। পাইরিনয়েড দানাটা কি? পাইরিনয়েড দানা হচ্ছে প্রোটিন উইথ স্টার্চ, কিছু প্রোটিন গ্র্যানিউল যার বাইরে স্টার্চের একটা মেমব্রেন থাকবে, সেটাকে বলি আমরা পাইরিনয়েড দানা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার যে শৈবালের মধ্যে পাইরিনয়েড দানা দেখতে পাওয়া যায়। নেক্সট, এদের যে কোষ প্রাচীরটা দ্বিস্তর বিশিষ্ট, ঠিক আছে? কোষ প্রাচীর দুটো স্তর নিয়ে গঠিত, এবং এদের কোষ প্রাচীর কী নিয়ে গঠিত? এটাও একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত। শৈবালের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ ও পেকটিন, এই জিনিসগুলো কিন্তু নোট করবে। নেক্সট, বেশিরভাগ শৈবালেই সঞ্চিত খাদ্য কি? সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার, ঠিক আছে? নেক্সট, শৈবালের কোষে অবস্থিত ক্লোরোপ্লাস্ট ডিম্বাকার হতে পারে, তারকাকার হতে পারে, পেয়ালাকার হতে পারে, ফিতাকৃতি ইত্যাদি বিভিন্ন আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। তো এইগুলো গেল শৈবালের প্রধান কিছু ক্যারেক্টার। তো এক্সাম্পল যদি তোমরা দেখতে চাও, স্পাইরোগায়রা আছে, ক্লামাইডোমোনাস আছে, ভলভক্স, বিভিন্ন প্রকৃতির শৈবাল কিন্তু বর্তমান। তো শৈবালের শ্রেণী বিভাগ যদি আমরা করি, 3টে ভাগে ভাগ করা যায়, প্রধান 3টে ভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে, এটাকে আমি এক কেন বলছি? কারণ সবুজ শৈবাল এটাই কিন্তু প্রিমিটিভ। দেখো, আমরা যেটা বললাম যে একটা ক্যাটাগরি থেকে যখন পরবর্তী ক্যাটাগরিতে যাচ্ছি তখন যেমন কমপ্লেক্স হচ্ছে, তেমন একটা ক্যাটাগরির মধ্যে যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেখানেও যেমন আমরা একটা থেকে পরেরটায় যাব, দেখব একটু হলেও মডিফাইড স্ট্রাকচার তৈরি হয়েছে। যেমন এর মধ্যে প্রথম তৈরি হচ্ছে সবুজ শৈবাল, তারপর বাদামি শৈবাল, তারপর হচ্ছে রেড শৈবাল, লাল শৈবাল। তাহলে সবুজের থেকে এটা একটু হলেও মডিফাইড হবে বা একটু হলেও কমপ্লেক্স হবে। তো একদম প্রথম যেটা চলে আসছি, সবুজ শৈবাল, যাদেরকে আমরা ক্লোরোফাইটাও বলে থাকি। তো এই ক্লোরোফাইটা। নেক্সট ওয়ান হচ্ছে বাদামি শৈবাল, যেগুলো দেখতেই পাচ্ছ বাদামি বর্ণের হয়ে থাকে, ফিওফাইটা বলা হয় এদেরকে। আর একটা হচ্ছে লাল শৈবাল বা রোডোফাইটা, রোডো মানেই বোঝা যাচ্ছে রেড শৈবাল, ঠিক আছে? তাহলে এই একটা একটা করে ক্যারেক্টার আমরা দেখে নিই। ফার্স্টে দেখে নেব লাল শৈবাল, এটাই পরে আসছি। আচ্ছা, ফার্স্টে দেখে নিই লাল শৈবাল বা রোডোফাইটা।
তো রোডোফাইটার কি কি মেন বৈশিষ্ট্য আছে যেখান থেকে কোশ্চেন হতে পারে? তো একদম প্রথম, রোডোফাইটা মেইনলি সামুদ্রিক প্রকৃতির হয়ে থাকে, এরা কিন্তু গভীর সমুদ্রে বাস করে। ঠিক আছে, সমুদ্রে কেন বাস করে? দেখো আমি যদি বলি, এই যে সানলাইট, সূর্যের আলো, সূর্যের আলো তো এক প্রকার যৌগিক আলো, তাই না? তো ওর মধ্যে বেনিয়া সহকলা এই 7টা রং রয়েছে আমরা জানি, এবং এই বেগুনি থেকে লাল পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে, সেই বর্ণগুলো কিন্তু বেগুনি থেকে যদি লালের দিকে যাই, তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়তে থাকে, তাই না? তাহলে যত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে সে তত গভীরে প্রবেশ করতে পারবে, তার মানে রেড কালারটা কিন্তু সমুদ্রের গভীরে প্রবেশ করতে পারে। তাই জন্য কিন্তু এই ধরনের শৈবাল সমুদ্রের গভীরে পাওয়া যায়। এর মধ্যে প্রধান যে রঞ্জক, যদি প্রশ্ন আসে যে রোডোফাইটা বা লাল শৈবাল লাল হওয়ার কারণ কি, লাল হওয়ার কারণ হচ্ছে আর ফাইকোএরিথ্রিন। লাল হওয়ার কারণ কি? আর ফাইকোএরিথ্রিন নামক রঞ্জকের উপস্থিতিতে এই শৈবালগুলো বর্ণ লাল হয়ে থাকে। ঠিক আছে, এছাড়াও এর মধ্যে কি কি দেখতে পাওয়া যায়? সালোক সংশ্লেষীয় রঞ্জক, ক্লোরোফিল এ থাকবে আর ক্লোরোফিল ই থাকবে। ঠিক আছে, ক্লোরোফিল ডি থাকবে, ক্লোরোফিল ডি, এ আর ডি উপস্থিত থাকবে। তাহলে আর ফাইকোএরিথ্রিন হচ্ছে প্রধান রঞ্জক, যার জন্য এর কালারেশন কিন্তু লাল হচ্ছে। এরপর বলি এদের যে কোষ প্রাচীর, এদের কোষ প্রাচীর কেমন প্রকৃতির হয়? এদের কোষ প্রাচীর হচ্ছে কি সেলুলোজ এবং পেকটিন দ্বারা গঠিত। সেলুলোজ, পেকটিন এবং কিছু মিউকো পলিস্যাকারাইড কিন্তু প্রেজেন্ট থাকে। তো এটা হচ্ছে নর্মাল শৈবালের এটাই থেকে থাকে যে সেলুলোজ পেকটিন দ্বারা গঠিত হয়। সঞ্চিত খাদ্য আমি বলেছিলাম যে বেশিরভাগ শৈবালেরই সঞ্চিত খাদ্য কি ফ্লোরিডিয়ান স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য কিন্তু এরা স্টোর করে রাখে নিজেদের মধ্যে। আর এই একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে সচল ফ্ল্যাজেলা দশা থাকে না এর মধ্যে, এই একমাত্র শৈবাল। কারণ আমরা এরপরে আরও দুটো ভাগ দেখব, যে সবুজ শৈবাল এবং বাদামি শৈবাল দেখব, তাদের মধ্যে কিন্তু মোটাইল স্ট্রাকচার বা জুস্পোর দেখতে পাওয়া যায়, জলরেণু দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রে কিন্তু কোনো ফ্ল্যাজেলা দশা থাকে না, সচল দশা দেখতে পাওয়া যায় না। এটা একটা ইউনিক ক্যারেক্টার যেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তাহলে এখানে মেন কোশ্চেন যেগুলো হচ্ছে আর ফাইকোএরিথ্রিন, কোষ প্রাচীর সেলুলোজ পেকটিন দ্বারা গঠিত, সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্চ, আর এদের মধ্যে মোটাইল স্ট্রাকচার বা সচল দশা দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, এক্সাম্পল কি? এক্সাম্পল যদি দেখো, দেখো পলিসাইফোনিয়া, এটা কিন্তু এক ধরনের লাল শৈবাল। এরকম ডায়াগ্রাম দিয়েও কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। ধরো পলিসাইফোনিয়ার একটা ডায়াগ্রাম দিয়ে বললো এটা কোন স্পিসিস, এটাই মেনলি দিয়ে থাকে, তাহলে এখানে কিন্তু বলতে হবে পলিসাইফোনিয়া। এরকম কোশ্চেনও কিন্তু তোমাদের আসতে পারে। নেক্সট দেখো বাদামি শৈবাল বা ফিওফাইটা, যাদেরকে আমরা বলছি ফিওফাইটা। তাহলে এরাও সামুদ্রিক প্রকৃতির হয়ে থাকে। আর এদের যে প্রধান রঞ্জক, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, যে কালারের জন্য এরা বাদামি বর্ণের হয়ে থাকে, ফিউকোজ্যান্থিন। ঠিক আছে, ফিউকোজ্যান্থিনের উপস্থিতির জন্য এরা বাদামি বর্ণের হয়ে থাকে। এছাড়াও কিন্তু এর মধ্যে সালোক সংশ্লেষীয় রঞ্জক ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল সি বর্তমান থাকছে। ঠিক আছে, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল সি থাকে। ফিউকোজ্যান্থিন, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল সি উপস্থিত থাকছে। আর কি থাকে? এই যে একটা লাইন লেখা আছে, সবচেয়ে বড় বাদামি শৈবালদের কেল্প বলা হয়। কেল্প কি? দেখো এরা কিন্তু অনেকটা, মানে যে সূত্রাকার গঠন, এই সূত্রাকার গঠনটা অনেকটা লম্বা হতে পারে, মানে একটা বৃক্ষজাতীয় গাছের থেকেও লম্বা হতে পারে। এখানে দেখতে পাচ্ছ 40 থেকে 100 সেন্টিমিটার হতে পারে। তাহলে এই যে সূত্রাকার গঠন এতটা লম্বা হচ্ছে, এই যে লম্বা যে গঠনটা, এটাকেই আমরা কি বলে থাকি? কেল্প বলে থাকি। সবচেয়ে বড় এখানে এই যে ম্যাক্রোসিস্টিস স্পিসিস, এটা হচ্ছে সবথেকে বড় কেল্প। ঠিক আছে, এটা একটা কোশ্চেন আসতে পারে, কেল্প কি? কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? বাদামি শৈবালদের মধ্যে দেখতে পাওয়া যায়। নেক্সট,
খুব খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে অ্যালজিনিক অ্যাসিড। অ্যালজিনিক অ্যাসিড পাওয়া যায় কোন প্রকার শৈবাল থেকে? বাদামি শৈবাল থেকে। দেখো বাদামি শৈবালের যে ফাইকোকলয়েড অ্যালজিনিক অ্যাসিড নিয়ে গঠিত। এখানে অ্যালজিনিক অ্যাসিডের স্ট্রাকচারটা তোমরা দেখে রাখতে পারো। এখানে অ্যালজিনিক অ্যাসিডের স্ট্রাকচার, যেটা ডি ম্যানুরোনিক অ্যাসিড এবং এল গ্লুরোনিক অ্যাসিড, এই দুটো কম্বাইন্ড হয়ে কিন্তু অ্যালজিনিক অ্যাসিড ফর্মেশন করে। আর এই অ্যালজিনিক অ্যাসিড বা অ্যালজিন, এটা কিন্তু একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, যে অ্যালজিন পাওয়া যায় কোথা থেকে? ফিওফাইসি বা ফিওফাইটা অথবা বাদামি শৈবাল থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এরপর এদের যে সঞ্চিত খাদ্য, এদের সঞ্চিত খাদ্যটা কিন্তু একটু ডিফারেন্ট প্রকৃতির। ল্যামিনারিন এবং ম্যানিটল। ল্যামিনারিন আর ম্যানিটল এরা হচ্ছে এদের কি? এদের সঞ্চিত খাদ্য। আর লাস্ট, এদের মধ্যে অযৌন প্রকৃতির দেখতে পাওয়া যায়, যৌন প্রকৃতির দেখতে পাওয়া যায়। মানে অযৌন জনন এদের রেণু তৈরির মাধ্যমে হবে, কারণ এদের মধ্যে তো চলরেণু দেখতে পাওয়া যায়, জুস্পোর দেখতে পাওয়া যায়। আর যৌন জনন কি প্রকৃতির হবে? আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি, এই তিন প্রকারই কিন্তু হতে পারে। নেক্সট দেখো, নেক্সট যেটা রয়েছে ক্লোরোফাইটা, যেটাকে আমরা কি বলে থাকি? সবুজ শৈবাল বা গ্রিন অ্যালগি। এক মিনিট। তো ক্লোরোফাইটা বা গ্রিন অ্যালগি আমরা কাদের বলবো? দেখো, আচ্ছা, যাদের মধ্যে ক্লোরোফিল বর্তমান থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, ঠিক আছে। আর এদের প্রধান রঞ্জক কি? ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। এই দুটো হচ্ছে এদের প্রধান রঞ্জক, যার জন্য এদের কালারেশনটা কি প্রকৃতির হয়? সবুজ বর্ণের হয়। তাই এদেরকে আমরা বলে থাকি ক্লোরোফাইটা। তাহলে এরা কিন্তু বেশিরভাগই স্বাদু জলে বসবাস করে। ক্লোরোফাইটা বা গ্রিন অ্যালগি দেখবে পুকুরের জলে। আমরা আশেপাশে কিন্তু রেড শৈবাল, বাদামি শৈবাল দেখতে পাই না। আমরা আশেপাশে কি দেখতে পাই? সবুজ শৈবালই বেশি দেখতে পাই, কারণ এগুলো মিষ্টি জলে বাস করে, স্বাদু জলে। আর কিছু আছে সামুদ্রিক প্রজাতিও কিন্তু দেখতে পাওয়া যায়। এদের ক্লোরোপ্লাস্টে এক বা একাধিক পাইরিনয়েড দানা উপস্থিত থাকে। দেখতে পাচ্ছ এখানে এই যে একটা পাইরিনয়েড দানা উপস্থিত রয়েছে। এটা একটা ক্লামাইডোমোনাসের ছবি, যেটা এক প্রকার সবুজ শৈবাল। তো এর মধ্যে কিন্তু এই পাইরিনয়েড দানা উপস্থিত। নেক্সট, সঞ্চিত খাদ্য এদের শ্বেতসার কমন, যেটা সবার মধ্যে রয়েছে। এদের মধ্যেও অযৌন জনন, যৌন জনন দেখতে পাওয়া যায়। অযৌন জনন রেণু তৈরির মাধ্যমে হবে এবং যৌন জনন কি প্রকৃতির হবে? উগ্যামাস টাইপের দেখতে পাওয়া যায়। এক্সাম্পল ক্লামাইডোমোনাস, পাইরোগাইরা, কারা, এগুলো সব হচ্ছে গ্রিন অ্যালগি, ঠিক আছে। ভলবক্স, এগুলো সবই গ্রিন অ্যালগি। তাহলে এই যে তিনটে ভাগ পড়লাম অ্যালগির, এই তিনটে ভাগ থেকে তিনটে ভাগে, আচ্ছা এই জিনিসগুলো একবার দেখে নিই যে শৈবালের জনন কি কি প্রকৃতির হতে পারে। দেখো শৈবালের স্ট্রাকচার কেমন? শৈবাল এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, সূত্রাকার গঠন হতে পারে। তাহলে সূত্রাকার গঠন যখন হচ্ছে, তাহলে এদের মধ্যে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন দেখতে পাওয়া যায়। অবশ্যই দেখা যায়, কারণ আমরা জানি যে কোনো সূত্রাকার গঠনে কিন্তু ফ্র্যাগমেন্টেশন বা কোষ সেল ডিভিশন বারবার হতে পারে। তার মানে এদের অঙ্গজনন দেখতে পাওয়া যাবে কি প্রকৃতির? ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন দেখতে পাওয়া যায়। অযৌন জনন, এদের মধ্যে কি দেখতে পাওয়া যায়? মোটাইল জুস্পোর দেখতে পাওয়া যায়। একটু আগেই বললাম চলরেণু বা মোটাইল জুস্পোর দেখতে পাওয়া যায়, যার মাধ্যমে কি করছে? অযৌন জনন সম্পন্ন করতে পারে। আর যৌন জনন কাকে বলি আমরা? যৌন জনন হচ্ছে দুটো গ্যামেটের মিলন। যখন দুটি গ্যামেট মিলিত হয়, তখন সেখানে সেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি যৌন জনন। এবার এই যৌন জনন তিনটে পদ্ধতিতে সম্পন্ন হতে পারে। একটা হচ্ছে কি? আইসোগ্যামাস টাইপ। আইসো মানে সেম, গ্যামাস মানে গ্যামেটকে বোঝাচ্ছে। সেম গ্যামেট মানে দুটো গ্যামেটই সেম দেখতে, সেম প্রকৃতির, সেম সব কিছু রয়েছে। তাহলে সেই ধরনের গ্যামেটকে আমরা কি বলছি? আইসোগ্যামাস। তাহলে এই আইসো পদ্ধতিটাকে কি বলবো? আইসোগ্যামি, ঠিক আছে। গ্যামেটগুলোকে বলছি, মানে যে স্পিসিসটাকে বলছি আইসোগ্যামাস, আর মানে যে করছে জননটা তাকে বলছি আইসোগ্যামাস, আর পদ্ধতিটাকে বলবো আইসোগ্যামি। কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? ইউলোথ্রিক্সের মধ্যে দেখতে পাওয়া যায়। নেক্সট, অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস মানে কি? অ্যানাইসোগ্যামাস মানে হচ্ছে অ্যানাইসো
মানে ডিফারেন্ট টাইপের দেখতে হবে, গ্যামেটগুলো ডিফারেন্ট টাইপের স্ট্রাকচার হবে। তাহলে এদেরকে বলবো আমরা অ্যানাইসোগ্যামাস। কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? ইউডোরিনার মধ্যে দেখতে পাওয়া যায় অ্যানাইসোগ্যামি। আরেকটা হচ্ছে উগ্যামাস টাইপ বা উগ্যামি। এক্ষেত্রে কি হয়, একটা ছোট মোটাইল পুংগ্যামেট দেখতে পাওয়া যায়। মানে পুংগ্যামেট আমরা যত অ্যাডভান্স টাইপে যাব, দেখো এখান থেকে কিন্তু প্রিমিটিভ থেকে অ্যাডভান্সের দিকে গেল। প্রথমে আইসোগ্যামাস, তারপরে অ্যানাইসোগ্যামাস, তারপরে উগ্যামাস। উগ্যামাসটা দেখো একদম অ্যাডভান্স টাইপ। এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে একটা ফিমেল গ্যামেট রয়েছে, ফিমেল গ্যামেটটা বড় হয় আর মেল গ্যামেটটা ছোট হয়। এটা কিন্তু যত এখন পর্যন্ত যত হায়ার লেভেলের সেক্সুয়াল রিপ্রোডাকশন রয়েছে সবার মধ্যেই কিন্তু সেম দেখতে পাওয়া যাচ্ছে, একটা যে ফিমেল গ্যামেট বড় হয়, মেল গ্যামেট ছোট হয়। মেল গ্যামেটটা কি প্রকৃতির হচ্ছে? সচল। কেন সচল হবে? মেল গ্যামেটটা চলতে পারে যাতে ফিমেল গ্যামেটের কাছে পৌঁছতে পারে। তুমি যত অ্যাডভান্স টাইপের গ্যামেট রিপ্রোডাকশন দেখো না কেন, হিউম্যান রিপ্রোডাকশন বলো, সেখানেও শুক্রাণু পুংগ্যামেট যেটা ছোট হয় চলতে পারে, শুক্রাণুর ফ্লাজেলা রয়েছে। ডিম্বাণুর কি ফ্লাজেলা রয়েছে? না। তাহলে এরকম অ্যাডভান্স টাইপ হচ্ছে উগ্যামাস টাইপ, যেখানে আমরা একটা পুংগ্যামেট দেখতে পারবো ছোট সচল, আর যে ডিম্বাণু দেখতে পারবো সেটা হচ্ছে বড় এবং নিশ্চল। তাহলে এই উগ্যামি কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? ভলভক্স, ফিউকাস। এই এক্সাম্পলগুলো কিন্তু পড়ে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? কি কি অর্থনৈতিক গুরুত্ব আছে শৈবালের? শৈবালের অর্থনৈতিক গুরুত্ব আমি ফার্স্টে এটা বলে দিয়েছি যে অ্যালজিন পাওয়া যায়। অ্যালজিন পাওয়া যায় কোথায়? অ্যালজিন পাওয়া যায় বাদামি শৈবাল থেকে। কোথা থেকে পাওয়া যায়? ফিওফাইসি বা ফিওফাইটা থেকে অ্যালজিন পাওয়া যায়। ক্যারাজিনন পাওয়া যায় কোথায়? ক্যারাজিনন পাওয়া যায় লাল শৈবাল থেকে। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আগার আগার জেল। আগার জেল, আগার আগার জেল আমরা কি কি কাজে ব্যবহার করি? দেখো দুটো স্পিসিস, একটা হচ্ছে গ্যালেডিয়াম, একটা হচ্ছে গ্রাসিলারিয়া। এই দুই প্রকার শৈবাল থেকে আগার জেল প্রস্তুত করা হয়। দেখবে জেলি, আমরা যে জেলি খেয়ে থাকি সেই জেলি তৈরি করতে, তারপরে ল্যাবে যে পুষ্টি মাধ্যম সেটাকে সলিডিফাই করতে, এগুলো করতে কিন্তু আগার আগার জেল প্রয়োজন হয়। ভীষণ গুরুত্ব রয়েছে আগার আগার জেলের, যেগুলো পাওয়া যাচ্ছে গ্যালেডিয়াম এবং গ্রাসিলারিয়া নামক শৈবাল থেকে। আর নেক্সট রয়েছে ক্লোরেল্লা, যেটাকে আমরা এককোষী প্রোটিন বলছি, ফুড সাপ্লিমেন্ট হিসেবে কাজে লাগে ক্লোরেল্লা। দেখো বেশ কিছু শৈবাল রয়েছে, যে স্পিরুলিনা, ক্লোরেল্লা, এগুলো যদি আমরা খেয়ে থাকি, মানে বেশ কিছুটা খেয়ে থাকি, তাহলে কিন্তু কয়েক সপ্তাহ খাবার না খেলেও চলবে, এরকম একটা ব্যাপার। কেন? কারণ এগুলোর মধ্যে ভরপুর পরিমাণ প্রোটিন রয়েছে, যার জন্য এগুলোকে আমরা এককোষী প্রোটিন বলছি, এবং ভীষণ পরিমাণ ফুড নিউট্রিয়েন্টস রয়েছে এখানে, যার জন্য যখন মহাকাশ যাত্রীরা মহাকাশে যায় তখন তো বেশি স্টোরেজ নিয়ে যাওয়া সম্ভব না, তো সেখানে খাবার কম নিয়ে যেতে হয়। তখন কিন্তু তারা এই ক্লোরেল্লা বা স্পিরুলিনার যে ট্যাবলেট নিয়ে যায়, যাতে তাদের দেহে যে প্রোটিনের চাহিদা সেটা কিন্তু পূরণ হতে পারে। বোঝা গেছে? তো এরও কিন্তু বেশ গুরুত্ব রয়েছে। তো অর্থনৈতিক গুরুত্বগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন হতে পারে। তো এই পর্যন্ত গেল কি শৈবাল। এবার আমরা পরবর্তী টাইপ বা পরবর্তী যে ক্যাটাগরি সেখানে চলে আসব। আচ্ছা, এখানে একবার বলে দিই, এখানে তোমরা দেখে নিতে পারো যে একটা তুলনামূলক আলোচনা করা আছে, যেটা তোমাদের বইতেও আছে, যে লাল শৈবাল, বাদামি শৈবাল এবং সবুজ শৈবালের মধ্যে কি কি পার্থক্য বা তুলনা করা হয়েছে। একবার বলে দিই যে লাল শৈবাল কি বলা হয়েছে? বেশিরভাগ সামুদ্রিক, এরাও সামুদ্রিক হয় কিন্তু এরা মিঠে জলে বাস করে, এটা আমরা দেখেছি। এককোষী শৈবালের সংখ্যা, এককোষী শৈবাল লাল শৈবালে খুব কম রয়েছে, কারণ যত আমরা অ্যাডভান্স টাইপে যাব না, তত মাল্টিসেলুলার বা বহুকোষী অর্গানিজম বেশি দেখতে পাবো। তেমন সবুজ শৈবালে কিন্তু যেটা প্রিমিটিভ, সবুজ শৈবাল হচ্ছে প্রিমিটিভ, তাই এখানে এককোষী শৈবাল প্রচুর দেখতে পাবো আমরা। ক্লামাইডোমোনাস আছে, ভলভক্স আছে, ভলভক্স যদিও কলোনি ফর্মেশন করে থাকে, যাই হোক। আচ্ছা, বাদামি শৈবালে এককোষী শৈবাল অনুপস্থিত, এখানে কোনো এককোষী শৈবাল থাকেই। নেক্সট কোষ প্রাচীর দেখো, লাল শৈবালের ক্ষেত্রে সেলুলোজ পেকটিন দ্বারা গঠিত, বাদামি শৈবালে সেলুলোজ অ্যালজিন দ্বারা গঠিত। অ্যালজিনটা কিন্তু মেন, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, আর এর ক্ষেত্রে শুধু সেলুলোজ দ্বারা গঠিত। নেক্সট, এটা দরকার নেই, রঞ্জক পদার্থ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। লাল শৈবালে কি থাকছে? ক্লোরোফিল এ, ডি
আর প্রধান রঞ্জক হচ্ছে ফাইকোএরিথ্রিন, যার জন্য রেড কালার হচ্ছে। ক্লোরোফিল এ সি থাকছে কিসে? বাদামি শৈবালে। ফিউকোজ্যান্থিন, এর জন্য বাদামি কালারেশনটা আসছে। আর সবুজ শৈবালের প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। নেক্সট, ফাইকোবিলিন উপস্থিত, অনুপস্থিত। ফাইকোবিলিন থাকে না, এটা দেখে রাখতে পারো। সঞ্চিত খাদ্য, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্চ, বাদামি শৈবালের ক্ষেত্রে ল্যামিনারিন ম্যানিটল, আর এর ক্ষেত্রে শ্বেতসার। এই যে এটা যেটা বলেছিলাম, লাল শৈবালে চলনশীল দশা থাকে না, কোনো প্রকার মোটাইল স্ট্রাকচার দেখতে পাওয়া যায় না লাল শৈবালের ক্ষেত্রে, কিন্তু বাদামি শৈবাল এবং সবুজ শৈবালের ক্ষেত্রে কিন্তু মোটাইল স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। তো লাস্টে কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। তো এই হয়ে গেল শৈবালগুলোর তুলনা। তো এখানে আমাদের শৈবালটা কমপ্লিট হচ্ছে। নেক্সট আমরা টাইপ চলে আসবো, সেটা হচ্ছে ব্রায়োফাইট। একটা ক্যাটাগরি থেকে আমরা পরবর্তী ক্যাটাগরিতে চলে এসেছি। তো এখানে ব্রায়োফাইটের মধ্যে দেখো, শৈবাল আমরা যেটা দেখেছিলাম, শৈবালের যে দেহ আমরা কি দেখলাম, থ্যালোফাইটা বলেছি ওদেরকে, সমাঙ্গদেহী। আর ওদের প্রত্যেকটা কোষ হ্যাপ্লয়েড প্রকৃতির, মানে ওদের যে প্রধান দেহটা কি নিয়ে তৈরি হয়, মানে কি ধরনের হয়, হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। কিন্তু ব্রায়োফাইটে এসে একটু ডিফারেন্স তো আমাদের দেখতেই হবে, একটু মডিফিকেশন তো হবে, তাই না? একটু কমপ্লেক্স স্ট্রাকচার তো হবেই। তো ব্রায়োফাইটেতে আমরা কি দেখছি, যে এদের প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর। এর আগে শৈবাল ছিল, তাদের তো লিঙ্গধরই ছিল, মানে হ্যাপ্লয়েডই ছিল। কিন্তু এদের দেখো প্রধান যে উদ্ভিদ দেহ সেটা হচ্ছে কি লিঙ্গধর উদ্ভিদ, যেটা হ্যাপ্লয়েড প্রকৃতির। কিন্তু এদের মধ্যে রেণুধর উদ্ভিদও দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির। এদের মধ্যে কি দেখতে পাওয়া যায়, রেণুধর উদ্ভিদও দেখতে পাওয়া যায়, যেটা ডিপ্লয়েড প্রকৃতির। কিন্তু এদের যে ফটোসিনথেসিস বা খাবার তৈরি করা, পুষ্টি যোগানো কে করবে? এগুলো কিন্তু করবে লিঙ্গধর উদ্ভিদ বা গ্যামেটোফাইটিক উদ্ভিদ। রেণুধরের কাজ কি? শুধুমাত্র রেণু উৎপন্ন করা। মানে এদের যে প্রধান দেহ কিন্তু হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড থেকে যখন ডিপ্লয়েড একটা প্ল্যান্ট তৈরি হবে, সেই প্ল্যান্টটা বেশিক্ষণ এক্সিস্ট করবে না, সে খাবার তৈরির জন্যও দায়ী না। সে কি করবে, খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়ার চেষ্টা করবে। মানে এই ডিপ্লয়েড কি করবে, মিওসিস সেল ডিভিশন করে অসংখ্য রেণু তৈরি করে দেবে। আর এই রেণুগুলো পুনরায় জার্মিনেট করে বা অঙ্কুরোদ্গম করে আবার এই লিঙ্গধর উদ্ভিদ তৈরি করবে, যারা কিন্তু খাদ্য তৈরিতে সক্ষম। তাহলে ব্রায়োফাইটের ক্ষেত্রে স্বভোজী কারা? যদি প্রশ্ন আসে লিঙ্গধর নাকি রেণুধর, স্বভোজী হচ্ছে লিঙ্গধর। যার জন্য যে রেণুধর উদ্ভিদ, এটা কিন্তু লিঙ্গধর উদ্ভিদের সাথেই তৈরি হয়, গ্রো করে। নাহলে এ পুষ্টি পাবে কোথা থেকে? এ কিন্তু পুষ্টি পদার্থ গ্রো করবে গ্যামেটোফাইট বা লিঙ্গধর থেকে, ঠিক আছে? নেক্সট টাইপ দেখো, এই যে এখানে বলা হয়েছে যে রেণুধর উদ্ভিদ সর্বদাই, এটা একসাথে হবে, এই ছকটা আলাদা হবে, লিঙ্গধর উদ্ভিদের সাথে যুক্ত থাকে। কথাটা একসাথে, ঠিক আছে? রেণুধর উদ্ভিদ সর্বদাই লিঙ্গধর উদ্ভিদের সাথে যুক্ত থাকে। এরা সমাঙ্গদেহী হতে পারে, অথবা কাণ্ড পাতার মতন কিছু অংশ তৈরি করতে পারে। মানে এরা প্রপার মূল কাণ্ড তৈরি করবে না, কিন্তু ওদের মতন স্ট্রাকচার তৈরি করতে সক্ষম, ঠিক আছে? আচ্ছা, এদের মূল থাকে না, মূলের পরিবর্তে কি থাকবে? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এদের মূলের পরিবর্তে কি থাকবে? রাইজয়েড থাকবে। প্রশ্ন আসতে পারে রাইজয়েড কাদের মধ্যে দেখতে পাওয়া যায়, আর রাইজয়েডের কাজ কি? দেখো, রাইজয়েড হচ্ছে এমন একটা স্ট্রাকচার, ধরো এই একটা ব্রায়োফাইটের থ্যালাস, আর এখানে কি রয়েছে, এরকম রাইজয়েডের মতন কিছু স্ট্রাকচার রয়েছে, মানে মূলের মতনই কিছু স্ট্রাকচার রয়েছে। কিন্তু এই রাইজয়েডগুলোর কাজ কি? এই রাইজয়েডগুলোর কাজ হচ্ছে জল ধারণ করা। জল ধারণ করতে পারবে মূলের মতন? না, মূলের থেকে এরা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। এরা কি করে, এরা হচ্ছে হোল্ড ফাস্ট, মানে ধরে রাখতে সাহায্য করে, উদ্ভিদটাকে মাটির সাথে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে, ঠিক আছে? কিন্তু এদের মধ্যে নির্দিষ্ট কোনো নালিকা বান্ডিল বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম নেই যে এরা জলকে শোষণ করে উদ্ভিদে প্রদান করবে। তো এটাই হচ্ছে মূল, মানে রুট আর রাইজয়েডের পার্থক্য। তো এর মূলের মতন স্ট্রাকচার জাস্ট দেখতে পাওয়া যায় রাইজয়েড। আচ্ছা, এরপর কি দেখছি,
রাইজয়েড দেখলাম, এদের জাইলেম ফ্লোয়েম কলা দিয়ে গঠিত সংবহন কলাতন্ত্র থাকে না, মানে এদের কিন্তু ভাস্কুলার বান্ডিল দেখতে পাওয়া যায় না, কোনো প্রকার নালিকা বান্ডিল দেখতে পাওয়া যায় না। তবে এদের মধ্যে বেশ কিছু কোষ থাকে যে কোষগুলো কিন্তু জল ধারণে সক্ষম, মানে ওয়াটার হোল্ড করতে পারে, সে জলটাকে কাজে লাগাতেও পারে, কিন্তু এদের মধ্যে কিন্তু জাইলেম ফ্লোয়েম বা নালিকা বান্ডিল অথবা ভাস্কুলার বান্ডিল তৈরি হচ্ছে না, ঠিক আছে। আর এদের সুস্পষ্ট জনুক্রম দেখা যায়। জনুক্রম কি জিনিস? অল্টারনেশন অফ জেনারেশন আমরা দেখাবো। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, পগোনেটাম, রিক্সিয়া, এগুলো হচ্ছে ব্রায়োফাইটের এক্সাম্পল। তো ব্রায়োফাইটকে যদি আমরা ব্রায়োফাইটকে যদি ক্লাসিফাই করি, তিনটে টাইপ আমরা দেখতে পাবো। কি কি? আচ্ছা, ব্রায়োফাইটকে টোটাল আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে হেপাটিকপসিডা, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ছবিটা হচ্ছে মার্কিনশিয়া থ্যালাসের ছবি। এরপরে যেটা রয়েছে অ্যান্থোসেরাটোপসিডা, ছবিটা হচ্ছে অ্যান্থোসেরাস, মানে এই ক্যাটাগরির মধ্যে পড়ছে। আর ব্রায়োপসিডাকে আমরা মসও বলতে পারি। তো এদের এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিউনারিয়ার ছবি, ঠিক আছে। তো এই তিনটে ক্যাটাগরিতে আমরা ভাগ করছি, এই তিনটে ক্যাটাগরির আমরা কিছু বৈশিষ্ট্য দেখে নিই। চলো মেন কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই। একদম ফার্স্টে যেটা রয়েছে হেপাটিকপসিডা, বা এদেরকে আমরা লিভারওর্টও বলতে পারি, ঠিক আছে, লিভারওর্টও বলতে পারি। অনেক সময় প্রশ্ন আসতে পারে লিভারওর্ট একটা এক্সাম্পল দাও, বা এর নিচে 4টে স্পিসিস দিয়ে বলতে পারে এর মধ্যে কোনটি লিভারওর্ট, ঠিক আছে। তখন কিন্তু হেপাটিকপসিডার আন্ডারে যেগুলো থাকবে রিক্সিয়া, মার্কেনশিয়া, এগুলোই কিন্তু তোমাদের বলতে হবে। তাহলে এদের মধ্যে এরা কি প্রকৃতির? এরা হচ্ছে সমাঙ্গদেহী প্রকৃতির। এরা কি প্রকৃতির? সমাঙ্গদেহী। দেখো আমি বলেছিলাম যে একটা ক্যাটাগরির মধ্যে প্রথম যেটা সেটা প্রিমিটিভ টাইপের, তারপর যত পরে যাব তত অ্যাডভান্স হবে, তাই না? তাহলে প্রথমে এই যে সমাঙ্গদেহী হচ্ছে, তারপর আমরা দেখবো যে না কেউ রাইজয়েড বানিয়েছে, কেউ কাণ্ডের মতন একটা স্ট্রাকচার বানিয়েছে, এগুলো আমরা লাস্টের দিকে দেখব। সেটা হচ্ছে মস হচ্ছে অ্যাডভান্স, ব্রায়োফাইটের মধ্যে অ্যাডভান্স হচ্ছে মস, প্রিমিটিভ হচ্ছে লিভারওয়ার্টস, আর মাঝখানে রয়েছে হর্নওয়ার্টস, ঠিক আছে। এই তিনটে ভাগ। মানে এখানে যদি আমি লিখে দিই কোনটাকে কি বলা হয়, আচ্ছা দেখো হেপাটিকপসিডাকে আমরা বলতে পারি লিভারওয়ার্টস, এটাকে বলতে পারি হর্নওয়ার্টস, আর এগুলো কি? এগুলো হচ্ছে মসেস, ঠিক আছে। এই তিনটে নামেও কিন্তু এদের ডাকা হয়। আচ্ছা, তাহলে এখানে একটা মার্কিনশিয়া থ্যালাস আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কি কি পড়ছি? যেটা ডরসোভেন্ট্রাল মানে কি? কোনো একটা জীবের ডরসাল সাইড এবং ভেন্ট্রাল সাইড, পৃষ্ঠদেশ আর অঙ্কদেশ। ডরসাল মানে কি? পৃষ্ঠদেশ, উপরিভাগটাকে বলা হয় ডরসাল সাইড, আর নিচের যে পার্টটা অঙ্কদেশকে বলা হয় ভেন্ট্রাল সাইড। তো এরাও কিন্তু এই যে তোমরা থ্যালাসটা দেখতে পাচ্ছ, এই থ্যালাসের ধরো এরকম একটা থ্যালাস রয়েছে, এই যে মার্কিনশিয়ার একটা লিফের মতন স্ট্রাকচার আমি দেখাচ্ছি, থ্যালাস রয়েছে, এর ওপর পার্টে এরকম কিছু কাপ লাইক স্ট্রাকচার এরকম দেখতে পাওয়া যায়, কাপের মতন কিছু বা বাটির মতন এরকম স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। কিন্তু এর নিচের দিকে যদি দেখি, নিচের দিকে আমরা কি দেখব? নিচের দিকে এরকম কিছু রাইজয়েড দেখতে পারবো, তাই না? নিচের দিকে দেখব রাইজয়েড। তাহলে ডরসাল সাইড ভেন্ট্রাল সাইড আলাদা তো, তো সেই জন্য এদেরকে বলা হয়েছে ডরসোভেন্ট্রাল, পৃষ্ঠ অঙ্কীয়ভাবে থাকে। আর এরা হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদ, কারণ এদের মধ্যে কিন্তু প্রপার মূল কাণ্ড পাতা দেখতে পাওয়া যায় না, তাই সমাঙ্গদেহী আমরা বলছি বা থ্যালোফাইটা বলছি। আচ্ছা, নেক্সট এদের মধ্যে অসংখ্য ক্লোরোপ্লাস্ট এবং পাইরিনয়েড বিহীন। ক্লোরোপ্লাস্ট অসংখ্য থাকলেও এদের মধ্যে কিন্তু পাইরিনয়েড দানা থাকে না, যেটা আমরা শৈবালের মধ্যে দেখেছিলাম যে পাইরিনয়েড উপস্থিত, এখানে কিন্তু পাইরিনয়েড থাকে না। এক্সাম্পল কি কি দেখিয়েছে? রিক্সিয়া আর মার্কিনশিয়া। দেখো মার্কিনশিয়া থেকে বেশ কিছু কোশ্চেন আসার মতন আছে। এই যে বললাম, এখানে ছবিটার মধ্যে দেখো এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কাপ বা বাটির মতন যে স্ট্রাকচারগুলো দেখতে পাওয়া যায়, এগুলোকে বলা হয় গেমা কাপ। এগুলোকে আমরা কি বলবো? এইগুলোকে বলবো গেমা কাপ, যেগুলো
ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জননে হেল্প করে। মানে এখান থেকে একটা কাপ লাইক স্ট্রাকচার আলাদা হয়ে যাবে, এখান থেকে ডিটাচ হয়ে যাবে, ডিটাচ হয়ে যেখানে পড়বে একটা ময়েস্ট এরিয়াতে সেখানে কিন্তু আবার একটা মার্কেনশিয়া গ্রো করে যাবে। মানে অঙ্গজ জননে হেল্প করে হচ্ছে এই গেমা কাপ, যাদেরকে একসাথে গেমিও বলা হয়। আর এখানে কি দেখতে পাওয়া যায়, এখানে কিন্তু অ্যান্থ্রেডিওফোর, আর্চিগোনিওফোর দেখতে পাওয়া যায়। মানে এরকম বেশ কিছু স্ট্রাকচার দেখতে পাওয়া যাবে, অ্যান্থ্রেডিওফোর বা এরকম ফুলের মতন কিছু স্ট্রাকচার দেখতে পাওয়া যাবে। আর্চিগোনিওফোর মানে পুংধানী এবং স্ত্রীধানী, কারণ এই যে এটা হচ্ছে লিঙ্গধর উদ্ভিদ, ঠিক আছে। ব্রায়োফাইটের কি দেখতে পাওয়া যায়, দু রকম দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে লিঙ্গধর, যেটাকে আমরা গ্যামেটোফাইটিক প্ল্যান্টও বলতে পারি, হ্যাপ্লয়েড হয় এরা। আর একটা হয় রেণুধর, রেণুধর উদ্ভিদ যারা ডিপ্লয়েড হয়, স্পোরোফাইটিক প্ল্যান্ট। তো এই যে লিঙ্গধর, লিঙ্গধরের মধ্যে তাহলে পুংলিঙ্গধর স্ত্রীলিঙ্গধর দুটোই থাকবে। তো পুংলিঙ্গধরকে আমরা বলবো কি মানে এই যে অ্যান্থেরেডিওফোর তৈরি হয়েছে, পুংধানীর মধ্যে কি তৈরি হয়েছে, অ্যান্থেরেডিওফোর, এই দণ্ডটাকে বলছি আমরা অ্যান্থেরেডিওফোর, উপরে যে অ্যান্থার এরম রয়েছে। আর আর্চিগোনিয়া বলবো আমরা স্ত্রীধানীকে, এটাকে দ্বন্দ্বটাকে বলবো কি আর্চিগোনিওফোর। তো এইরকম স্ট্রাকচারও কিন্তু দেখতে পাওয়া যায়, এরকম দেখো এই যে ফুলের মতন স্ট্রাকচারগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে যৌন জননে অংশগ্রহণ করে। গেমা কাপ হচ্ছে অযৌন জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশনে হেল্প করছে, অঙ্গজ জননে। আর এখানে যে পুংধানী আর্চিগোনিয়া আর অ্যান্থ্রেডিওফোর এরা কিন্তু যৌন জননে অংশগ্রহণ করছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা টাইপ চলে আসবো একটা অ্যান্থোসেরাটোপসিডা, যেটার এক্সাম্পল এখানে অ্যান্থোসেরাসকে দেখানো হয়েছে। এটাকে আমরা হর্নওয়ার্টসও বলতে পারি। দেখো হর্ন বা শিংয়ের মতন স্ট্রাকচারগুলো রয়েছে না, হর্নওয়ার্টস বলতে পারি এগুলোকে আমরা। হর্নওয়ার্টস, তাহলে এদের কি কি মেন বৈশিষ্ট্য রয়েছে, এদের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, যে এদের কিন্তু খণ্ডিত ওরিও বিভাজিত থ্যালাস দেখতে পাওয়া যায়। এর আগেরটা ছিল সমাঙ্গদেহী, এদের মধ্যে আবার লোবড স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। দেখো খণ্ডে খণ্ডে ভাগ, এই একটা লোব থেকে তৈরি হয়েছে, এটা একটা লোব থেকে তৈরি হয়েছে, বিভিন্ন খণ্ডে ভাগ হয়েছে। আর একটি ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়, এখানে ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যাচ্ছে, এবং একটি পাইরিনয়েড দেখতে পাওয়া যায়। তাহলে অ্যান্থোসেরাসের মধ্যে কিন্তু পাইরিনয়েড দানা উপস্থিত, ঠিক আছে, অ্যান্থোসেরাসে পাইরিনয়েড দানা উপস্থিত। এবং এদের মধ্যেও কি দেখতে পাওয়া যায়, পুংধানী এবং স্ত্রীধানী দেখতে পাওয়া যায়। পুংধানীতে কি তৈরি হবে, অ্যান্থ্রোজয়েড তৈরি হবে, মানে পুং গ্যামেট তৈরি হবে। স্ত্রীধানীর মধ্যে কি ফিমেল গ্যামেট তৈরি হবে বা এগ ফর্মেশন হবে, এবং এই দুটোর মিলনে তৈরি হবে জাইগোট। আমরা একটা সিম্পল টাইপ দেখে নেব ব্রায়োফাইটের জনন মানে জীবন চক্রটা আমরা দেখব, সেখানে কিন্তু প্রপার বোঝা যাবে। তো এখান থেকে বৈশিষ্ট্যগুলো জাস্ট নোট করে নাও, যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে সেখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের হবে। নেক্সট যে টাইপটা রয়েছে খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, সেটা হচ্ছে ব্রায়োপসিডা, যেগুলোকে আমরা মসও বলে থাকি। মসেস, ঠিক আছে। তো মসের কি বৈশিষ্ট্য, মস হচ্ছে গ্যামেটোফাইটটা কি প্রকৃতির, সূত্রাকার থ্যালাস প্রকৃতির। গ্যামেটোফাইটটা নিচে এরকম পাতার মতন একটা লিফি স্ট্রাকচার তৈরি করে, এবং এই গ্যামেটোফাইটের মধ্যে কি তৈরি হবে, পুংধানী তৈরি হবে, স্ত্রীধানী তৈরি হবে। মানে আর্চিগোনিওফোর, অ্যান্থেরোডিওফোর এই দুটোই তৈরি হচ্ছে। এবং এদের মধ্যে যে গ্যামেট তৈরি হবে, সেই গ্যামেটগুলো মিলিত হয়ে তৈরি করবে জাইগোট। আর এই জাইগোট তৈরি করবে কি একটা স্পোরোফাইটিক উদ্ভিদ বা লিঙ্গধর উদ্ভিদ। তাহলে এদের যে রেণুধর উদ্ভিদটা রয়েছে, এদের যে রেণুধর উদ্ভিদটা রয়েছে, রেণুধর উদ্ভিদটা কি প্রকৃতির, দেখো রেণুধর অবশ্যই ডিপ্লয়েড প্রকৃতির হবে, কিন্তু সেটা কি কি নিয়ে তৈরি হবে, এক হচ্ছে ফুট, সিটা এবং ক্যাপসুল নিয়ে গঠিত হবে। এই যে ছবিটা আমি দেখিয়েছি খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি, এখান থেকে কিন্তু তোমাদের ডায়াগ্রাম বেসড কোশ্চেন আসতে পারে। এইটাকে আমরা কি বলবো, এটাকে বলবো ফুট। এই যে একটা স্টক লাইক স্ট্রাকচার এখানে বেরিয়েছে, এটাকে আমরা বলবো সিটা। আর এইটাকে বলবো কি আমরা ক্যাপসুল।
ফুট, সিটা এবং ক্যাপসুল, এই 3টে অংশে বিভক্ত। তবে এই যে রেণুধর উদ্ভিদটা তৈরি হয়েছে, এই যে হোয়াইট কালারের এবং রেড কালারের যে পার্টটুকু দেখতে পাচ্ছ, সিটা আর ক্যাপসুল, এর যে ফুট বেসটা দেখতে পাচ্ছ, বেসটা কিন্তু গ্যামেটোফাইট উদ্ভিদ। মানে গ্যামেটোফাইটের মধ্যেই কি তৈরি হয়, মানে গ্যামেটোফাইটের মধ্যেই কিন্তু এই রেণুধর উদ্ভিদটা তৈরি হচ্ছে। কারণ আমরা বলেছিলাম রেণুধর উদ্ভিদ কিন্তু স্বভোজী নয়, এরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না, তাই এরা খাদ্যের জন্য গ্যামেটোফাইটের ওপর ডিপেন্ডেন্ট। তাই ফুডটা কিন্তু গ্যামেটোফাইটিক উদ্ভিদ, তার মধ্যেই রেণুধর উদ্ভিদ গ্রো করছে। আর এই রেণুধর উদ্ভিদের মধ্যে কি তৈরি হচ্ছে, অসংখ্য রেণু তৈরি হয়, এই ক্যাপসুলটা ফেটে যায়, এখান থেকে রেণুগুলো নির্গত হয়ে আবার অঙ্কুরোদ্গম করে কি তৈরি করবে, ব্রায়োফাইটের লিঙ্গধর উদ্ভিদ তৈরি করবে। ঠিক আছে, এর এক্সাম্পল একটা দেখে নাও, ফিউনারিয়া এর এক্সাম্পল। এখানে যে ছবিটা দেখানো হয়েছে, এই যে ছবিটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ফিউনারিয়া স্পিসিস। তাহলে এই ফিউনারিয়ার জীবন চক্রটা যদি আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে ফিউনারিয়ার জীবন চক্র। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা কমপ্লিট স্পোরোফাইট। এখান থেকে আমরা স্টার্ট করি, কমপ্লিট স্পোরোফাইট। আচ্ছা আচ্ছা, গ্যামেটোফাইট থেকে স্টার্ট করি, যেহেতু এটা প্রধান, গ্যামেটোফাইট থেকে আমরা দেখাচ্ছি। দেখো এটা কি গ্যামেটোফাইটিক উদ্ভিদ, এখানে দুটো গ্যামেটোফাইট দেখতে পাওয়া যাচ্ছে, যার দেখো নিচে রাইজয়েড প্রেজেন্ট রয়েছে আর এখানে কিছু লিফি স্ট্রাকচার রয়েছে। এটা কিন্তু থ্যালাস স্ট্রাকচার, থ্যালয়েড স্ট্রাকচার, এটা কিন্তু প্রপার মূলকাণ্ড পাতা নয়, মানে ট্রু রুট নয়, কারণ এটা রাইজয়েড। এখানে কিন্তু প্রপার যে স্টেম বা কাণ্ড সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে এখানে রাইজয়েড রয়েছে আর এখানে কিছু লিফি স্ট্রাকচার রয়েছে, এগুলোকে আমরা কি বলছি, গ্যামেটোফাইট বা লিঙ্গধর উদ্ভিদ, যেগুলো হ্যাপ্লয়েড প্রকৃতির। এর প্রত্যেকটা কোষই হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির। এর মধ্যে মেল গ্যামেটোফাইট রয়েছে, ঠিক আছে, মানে পুংলিঙ্গধর উদ্ভিদ, আর এটাকে আমরা বলছি ফিমেল, মানে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ। তাহলে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের মধ্যে এই রকম একটা স্ট্রাকচার তৈরি হয়, যেটাকে আমরা বলি আর্চিগোনিয়া। কি বলবো, এটাকে বলবো আর্চিগোনিয়া। আর এই আর্চিগোনিয়া কেমন প্রকৃতির হয়, দেখো এখানে একটা নেক পোর্শন থাকে, নিচে একটা ভেন্টার পোর্শন থাকে, মানে একটা ফ্লাওয়ার ভাসের মতন দেখতে। ঠিক আছে, এই ফ্লাওয়ার ভাসের মতন যে স্ট্রাকচারটা, নিচের অংশে কি থাকে, নিচের অংশে দেখতে পাচ্ছ এখানে একটা এগ রয়েছে, মানে স্ত্রী গ্যামেট রয়েছে, এগ রয়েছে। আর ওপরে যে নেক পোর্শন রয়েছে, এই ওপেনিং দিয়ে কি প্রবেশ করবে, পুং গ্যামেট প্রবেশ করবে। তাহলে এটাকে আমরা বলছি আর্চিগোনিয়া, যেটা ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে তৈরি হচ্ছে, যার মধ্যে ফিমেল গ্যামেট বা এগ তৈরি হয়েছে। ক্লিয়ার? এবার অ্যান্থেরেডিও, এখানে যে অ্যান্থেরেডিয়া রয়েছে, এর মধ্যে প্রচুর অ্যান্থ্রোজয়েড তোমরা দেখতে পাচ্ছ, এই যে প্রচুর অ্যান্থ্রোজয়েড কি হচ্ছে, ওখান থেকে বাইরে ডিসপার্স হচ্ছে, ছড়িয়ে গেছে। কিন্তু এই একটা জিনিস, এই অ্যান্থ্রোজয়েডগুলো মোটাইল, ফ্ল্যাজেলা তো রয়েছে, কিন্তু এগুলো এই যে এক পর্যন্ত আসবে কিভাবে, আসতে গেলে কিন্তু এদের জলের প্রয়োজন। ওই জন্য আমরা বলেছিলাম যে ব্রায়োফাইট, দেখো শৈবাল পুরোপুরি জলজ উদ্ভিদ, ব্রায়োফাইট কিন্তু ল্যান্ডে থাকতে পারে, কিন্তু এদের একটা দশা, জীবনচক্রের একটা দশা কিন্তু জলে অতিবাহিত হয়, সেটা হচ্ছে জনন দশা। কারণ এরা যে অ্যান্থ্রোজয়েডগুলোকে বাইরে ফেলবে, সেটা জলের মধ্যে ফেলতে হবে, তবেই তো সেই সাঁতার কেটে এই আর্চিগোনিয়ার এগ পোর্শনে যেতে পারবে। ঠিক আছে, যার জন্য ব্রায়োফাইটের যেহেতু বেঁচে থাকার জন্য জল এবং স্থল দুটোই দরকার, তাই এদেরকে বলা হয় উদ্ভিদ উভচর বা প্ল্যান্ট অ্যাম্ফিবিয়ান্স। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে অ্যান্থ্রোজয়েডগুলো কি হলো, এগ পোর্শনে এলো, এগ পোর্শনে আসার পর এখানে কি হবে, নিষেক প্রক্রিয়া সম্পন্ন হবে। অ্যান্থ্রোজয়েড সেও হচ্ছে হ্যাপ্লয়েড, এগ সেও হচ্ছে হ্যাপ্লয়েড, দুটো হ্যাপ্লয়েড সেল মিলিত হয়ে কি তৈরি হলো, একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো। কিন্তু আমি বলেছিলাম ব্রায়োফাইটের তো বেশি ডিপ্লয়েড দশাটা বেশিক্ষণ স্টে করবে না। তাহলে এই ডিপ্লয়েড স্টেজটা কি করছে, দেখো এটা কিন্তু এই যে অংশটা রয়েছে, এটা কিন্তু গ্যামেটোফাইটেরই অংশ। তাহলে গ্যামেটোফাইটের মধ্যেই কিন্তু একটা ডিপ্লয়েড সেল তৈরি হলো, তাই না, স্ত্রী গ্যামেটোফাইট যেটা, তার মধ্যেই কিন্তু এই সেলটা তৈরি হয়েছে। আর এই সেলটা কি করবে, সেল ডিভিশন করে একটা এরকম সিটা তৈরি করবে। দেখতে পাচ্ছ এখান থেকে স্ত্রী গ্যামেটোফাইট, যেটা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ, তার মধ্যে থেকে একটা সিটা তৈরি হয়েছে।
এটা কি, এই ডিপ্লয়েড জাইগোটটা কোষ বিভাজন করে করে এই সিটা তৈরি করেছে। সিটা আর লাস্ট এন্ড পোর্শনে একটা ক্যাপসুল তৈরি হয়েছে, হলো। তাহলে এই সিটা আর ক্যাপসুলকে আমরা কি বলছি, আর বেস যেটা ফুট সেটা তো গ্যামেটোফাইট। তাহলে এই তিনটাকে একত্রে আমরা কি বলছি, স্পোরোফাইট বা রেণুধর উদ্ভিদ। তাহলে এই রেণুধর উদ্ভিদ কি করবে, এ তো বেশিক্ষণ স্টে করবে না, তাই কি করে ফেলবে, মিওসিস করবে। ঠিক আছে, মিওসিস বা রিডাকশন ডিভিশন। মিওসিস করলে কি হবে, এই যে ডিপ্লয়েড সেল এর বাইরে যে মানে ক্যাপসুলের যে রেণুস্থলী তার বাইরে যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো কি করছে, মিওসিস করছে। মিওসিস করলে অসংখ্য রেণু তৈরি হবে বা স্পোর তৈরি হবে। সেই স্পোরগুলোই দেখো ক্যাপসুল ফেটে এই যে স্পোর ডিসপার্স হয়ে যাচ্ছে, স্পোরগুলো বাইরে ছড়িয়ে গেছে। বাইরে ছড়িয়ে গিয়ে স্পোর কি করবে, স্পোর জার্মিনেট করবে বা অঙ্কুরোদ্গম করে পুনরায় আবার একটা লিঙ্গধর উদ্ভিদ তৈরি করবে। তাহলে খুব ইজি জিনিস। আমরা কি কি দেখলাম, দুই প্রকার লিঙ্গধর উদ্ভিদ, পুংলিঙ্গধর, স্ত্রীলিঙ্গধর। পুংলিঙ্গধরের মধ্যে এই যে পুংগ্যামেট তৈরি হচ্ছে অ্যান্থ্রোজয়েড, স্ত্রীলিঙ্গধরের মধ্যে স্ত্রী গ্যামেট তৈরি হচ্ছে এগ। অ্যান্থ্রোজয়েডগুলো জলে ভাসমান অবস্থায় কি এগের কাছে পৌঁছবে, নিষেক হলো, নিষেকের ফলে জাইগোট তৈরি হলো। এই জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড সেল যেটা কোষ বিভাজন করে একটা সিটা তৈরি করবে, যেটা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের মধ্যেই। সিটা তারপরে ক্যাপসুল তৈরি করছে, ক্যাপসুলের মধ্যে থাকা কিছু কোষ কি করবে, মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে রেণু তৈরি করছে, আর এই রেণুগুলো পরে ডিসপার্স বা ছড়িয়ে গিয়ে কি তৈরি করবে, আবার অঙ্কুরোদ্গম করে লিঙ্গধর উদ্ভিদ তৈরি করবে। বোঝা গেছে? তো এটা হচ্ছে ফিউনারিয়া জীবনচক্র বা মসের জীবনচক্র। সাধারণ মসের জীবনচক্র এই প্রকৃতিরই কিন্তু হয়ে থাকে। ক্লিয়ার হলো? এরপর আমরা আসবো নেক্সট ক্যাটাগরি, সেটা হচ্ছে টেরিডোফাইটা। নেক্সট ক্যাটাগরি কি, টেরিডোফাইটা। তাহলে টেরিডোফাইটার মধ্যে আমরা কি কি দেখব, টেরিডোফাইটার প্রধান যে বৈশিষ্ট্য একদম নোট করে নাও, প্রধান বৈশিষ্ট্য কি, টেরিডোফাইটা হচ্ছে ল্যান্ড প্ল্যান্ট, মানে পুরোপুরি ল্যান্ডে চলে আসে, তবে এরও কিছু মানে জনন দশাটা কিন্তু জন্য জল প্রয়োজন। আর এদের মধ্যে প্রথম সংবহন কলা মানে ভাস্কুলার বান্ডিল তৈরি হয়েছিল। একদম এটা হচ্ছে নোট করে নাও, কোন প্রকার উদ্ভিদদের মধ্যে প্রথম নালিকা বান্ডিল তৈরি হয়েছিল বা ভাস্কুলার বান্ডিল তৈরি হয়েছিল, সেটা হচ্ছে টেরিডোফাইট, যার মধ্যে প্রথম জাইলেম ফ্লোয়েম দেখতে পাওয়া যায়। আচ্ছা, তাহলে এদের প্রধান উদ্ভিদ দেহটা কি, এদের মধ্যেও আমরা জনুক্রম দেখতে পারবো, মানে লিঙ্গধরও দেখতে পারবো, রেণুধরও দেখতে পারবো, কিন্তু এদের প্রধান উদ্ভিদটা কি, রেণুধর। এরা রেণুধর অবস্থায় থাকার চেষ্টা করে, ডিপ্লয়েড অবস্থায় এরা থাকতে চায়, এরা কিন্তু হ্যাপ্লয়েড অবস্থায় থাকতে চায় না। শুধু যখন গ্যামেট তৈরি করতে হবে তখনই হ্যাপ্লয়েড করবে, তাছাড়া ডিপ্লয়েড থাকবে। আর এর আগে আমরা ব্রায়োফাইটা শৈবালে কি দেখেছিলাম, শৈবাল তো পুরোপুরি হ্যাপ্লয়েড ছিল, ব্রায়োফাইটাতে কি দেখেছিলাম যে ও সবসময় হ্যাপ্লয়েড থাকতে চায়, কিন্তু জননের সময় শুধু ডিপ্লয়েড হচ্ছে হয়ে রেণুধর উদ্ভিদ তৈরি করছে, যেটা কিছুক্ষণের মধ্যেই মিওসিস করে আবার রেণু তৈরি করে ফেলছে, তাই না? তাহলে এদের প্রধান উদ্ভিদটা হচ্ছে রেণুধর। আচ্ছা, এদের রেণুধর দেহটা মূল কাণ্ড পাতায় বিভক্ত। তাহলে এদেরকে আমরা থ্যালোফাইটা বলতে পারি না, বলতে পারি না, কারণ এদের দেহটা মূল কাণ্ড পাতায় বিভক্ত। এরপর কি, এদের জাইলেম ফ্লোয়েম কলা দিয়ে গঠিত সংবহন কলাতন্ত্র থাকে। ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন, যে এদের মধ্যে জাইলেম ফ্লোয়েম, ওই যে বললাম টেরিডোফাইটার মধ্যে প্রথম সংবহন কলা এসছে। এদের পাতা দু রকমের, মাইক্রোফাইলাম দেখতে পাওয়া যায়, মেগাফাইলাম দেখতে পাওয়া যায়, বা মাইক্রোফাইলি মেগাফাইলি, তার মানে এদের মধ্যে হেটেরোফাইলি শো হয়, বিভিন্ন রকমের পাতা দেখতে পাওয়া যায়। আচ্ছা, এদের মুকুলে পত্রবিন্যাস দেখতে পাওয়া যায়। আর টেরিডোফাইটাই কখনো বীজ তৈরি হয় না, এখনো কিন্তু আমরা বীজ দেখতে পাবো না, অতটাও মডিফাইড হয়নি, বাট অনেকটাই মডিফাইড হয়েছে। কি কি মডিফিকেশন আমরা দেখলাম, দেহমূল কাণ্ড পাতায় বিভক্ত, জাইলেম ফ্লোয়েম তৈরি হয়েছে, আর এদের মধ্যে মাইক্রোফাইল মেগাফাইল তৈরি হয়েছে। এর আগে পর্যন্ত আমরা পাতা তৈরি হতে দেখিনি, এখানে দেখব ফ্রন্টস। ঠিক আছে, এদের মেন বৈশিষ্ট্য হচ্ছে ফ্রন্টস, পাতা। আচ্ছা, যেমন এখানে এক্সাম্পল দিয়েছে ড্রায়োপটেরিস, ঠিক আছে, মার্শিলিয়া, এগুলো কিন্তু টেরিডোফাইটার এক্সাম্পল। তাহলে টেরিডোফাইটাকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি, দেখো চারটে শ্রেণীতে আমরা টেরিডোফাইটাকে ভাগ করব। এক হচ্ছে সাইলোফাইটোপসিডা,
সাইলোটপসিডা, আর একটা হচ্ছে লাইকোপসিডা, আর একটা হচ্ছে স্ফেনোপসিডা। এই 4টে ভাগে ভাগ করছি, একদম প্রিমিটিভ টাইপে চলে আসি। এটা কি কিসের ছবি? দেখো ছবিগুলো কিন্তু মনে রাখতে হবে। এটা রাইনিয়া, রাইনিয়া কিসের আন্ডারে পড়ছে? সাইলোফাইটোপসিডা, একদম প্রিমিটিভ টাইপ। তারপরে সাইলোটাম, যেটা সাইলোপসিডার মধ্যে দেখতে পাওয়া যায়, সাইলোটাম। লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম কিসের মধ্যে থাকছে? লাইকোপসিডার মধ্যে পড়ছে, লাইকোপোডিয়াম। আর লাস্ট টাইপ হচ্ছে ইকুইজিটাম। ঠিক আছে, তো এখানে দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্ট্রবিলি। একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার দেখতে পাওয়া যায়, এই ক্যারেক্টারটা লিখে রাখতে পারো যে স্ট্রবিলি বা স্ট্রবিলাস কাদের মধ্যে দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছ এখানে যে এই যে ছোট ছোট স্ট্রাকচারগুলো, এগুলো কি? স্ট্রবিলি। এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে দেখতে পাওয়া যাচ্ছে এগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে স্ট্রবিলি। দেখো ইকুইজিটামের মধ্যেও দেখতে পাওয়া যায়। এগুলো কি? স্ট্রবিলি। তাহলে স্ট্রবিলি বা স্ট্রবিলাস কোথায় তো দেখতে পাওয়া যায়? টেরিডোফাইটার মধ্যে দেখতে পাওয়া যায়। তো এখানে আমাদের বিশেষ তেমন আলাদা করে পড়ার মতন তেমন কিছু নেই, বা এখান থেকে খুব বেশি যে কোশ্চেন হয় তাও নয়। কি কি কোশ্চেন হয় বলে দেবো আমি প্রত্যেকটাই। এখানে একটা সাধারণ ফার্নের জীবনচক্র দেখানো হয়েছে, কারণ একদম যে লাস্ট টাইপ যেটা আমরা পড়লাম স্ফেনোপসিডা বা ইকুইজিটাম। ঠিক আছে, এক মিনিট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো একদম যে লাস্ট টাইপ স্ফেনোপসিডা, এর আন্ডারে আমরা যেগুলোকে দেখবো সেগুলো হচ্ছে বেশিরভাগই ফার্ন প্রজাতির মধ্যে পড়ে। তো ফার্নের যে লাইফ সাইকেল সেটা একবার আমরা দেখে নিই। আর আমরা বলেছিলাম কি, এদের মধ্যে প্রধান রেণুধর উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তাহলে রেণুধর উদ্ভিদ কোথায় গেল? আচ্ছা, এটা গ্যামেটোফাইট। আচ্ছা, অ্যাডাল্ট স্পোরোফাইট, এটা একটা রেণুধর উদ্ভিদ যেটা দেখতে পাচ্ছি আমরা ডিপ্লয়েড প্রকৃতির। তাহলে এখান থেকে আমরা স্টার্ট করি। এদের মধ্যে দেখতে পাচ্ছ এখানে মূল তৈরি হয়েছে, এখানে পাতা তৈরি হয়েছে, আর এই যে গোড়ায় এই যে প্যাঁচানো প্যাঁচানো যে অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। কি বলা হয়? সার্সিনেট ভার্নেশন। যে কচি পাতাগুলো এরকম যে কুকড়ে থাকে, গুটিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে, এটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। এটাও ইম্পর্টেন্ট একটা টপিক, যে কার মধ্যে দেখতে পাওয়া যায়? টেরিডোফাইটার মধ্যে দেখতে পাওয়া যায়। আচ্ছা, তাহলে এই যে পাতাগুলোর নিচে এরকম কিছু স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, মানে অনেকগুলো রেণুস্থলী একসাথে হয়ে কি তৈরি করছে? সোরাস। সরি, অনেকগুলো রেণুস্থলী একসাথে কি তৈরি করে? সোরাস তৈরি করে। আচ্ছা, তাহলে এই যে প্রত্যেকটা পাতার নিচে দেখো, এই একটা পাতা রয়েছে, এই একটা পাতা রয়েছে, এইভাবে পরপর পরপর পাতাগুলো গেছে, আর পাতার নিচে কি রয়েছে? সোরাস, মানে একাধিক রেণুস্থলী। সোরাস কি জিনিস প্রশ্ন আসতে পারে, অনেকগুলো রেণুস্থলী একসাথে যে স্ট্রাকচার গঠন করছে সেটাকেই সোরাস বলবো। তো এইখান থেকে কি তৈরি হচ্ছে? এই সোরাসের মধ্যে যে স্পোরাঞ্জিয়াম বা রেণুস্থলীগুলো রয়েছে, এটা একটা রেণুস্থলী, এটা একটা রেণুস্থলী, এইভাবে প্রচুর রেণুস্থলী রয়েছে। তো এক একটা রেণুস্থলী কি করছে? এই যে স্পোর রিলিজ করছে। ঠিক আছে, রেণু ডিসপার্স করছে। তার মানে এগুলো ডিপ্লয়েড, রেণুস্থলীটা ডিপ্লয়েড, কিন্তু রেণুস্থলীর মধ্যে মিওসিস বিভাজন হচ্ছে। কি বিভাজন? মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন হলে কি তৈরি হবে? হ্যাপ্লয়েড রেণু তৈরি হবে। আর এই হ্যাপ্লয়েড রেণু যখন জার্মিনেট করবে, সেটা কি হয়ে যাবে? জার্মিনেটিং স্পোর। এখান থেকে কি তৈরি হবে? গ্যামেটোফাইট তৈরি হবে, কারণ লিঙ্গধর তৈরি হবে, কারণ রেণুটা কি ছিল? হ্যাপ্লয়েড ছিল। আর হ্যাপ্লয়েড থেকে যে প্ল্যান্ট বডি তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি গ্যামেটোফাইট বা লিঙ্গধর। তাহলে এই যে গ্যামেটোফাইট তৈরি হলো, এই গ্যামেটোফাইটের মধ্যে কি তৈরি হবে? পুংলিঙ্গধর তৈরি হবে, স্ত্রীলিঙ্গধর তৈরি হবে, এবং এদের মধ্যে পুনরায় কি হবে? যৌন জনন সম্পন্ন হবে। যৌন জনন সম্পন্ন হয়ে তৈরি হবে জাইগোট। এখানে দুটো স্ট্রাকচার আমি বলে দিই। আচ্ছা, এটা একটা ইয়াং গ্যামেটোফাইট, এটা ঠিক আছে। এই গ্যামেটোফাইটের থেকে কি তৈরি হচ্ছে? গ্যামেটোফাইট থেকে পুং গ্যামেটোফাইট তৈরি হবে, বা পুংলিঙ্গধর উদ্ভিদ তৈরি হবে। আর একটা তৈরি হবে
স্ত্রীলিঙ্গধর। স্ত্রীলিঙ্গধর থেকে তৈরি হচ্ছে এগ, এখান থেকে তৈরি হবে মেল গ্যামেট বা স্পার্ম লিখলাম, এই দুটো মিলিত হলে তৈরি হচ্ছে জাইগোট, যেটা কি প্রকৃতির? ডিপ্লয়েড প্রকৃতির। আর এই জাইগোট পুনরায় কি তৈরি করবে? এই যে জাইগোট পুনরায় একটা অ্যাডাল্ট স্পোরোফাইট তৈরি করবে। ঠিক আছে, এই হচ্ছে কি একটা ফার্নের জীবনচক্র। খুব ইজি জিনিস, তেমন কিছু নেই। তো এখান থেকে প্রশ্ন কি হতে পারে? এখান থেকে প্রশ্ন হতে পারে যে টেরিডোফাইটের প্রধান উদ্ভিদ দেহটি কি? রেণুধর প্রকৃতির। আচ্ছা, এদের রেণুধর প্রকৃতি উদ্ভিদটা কি সহজেই খাদ্য তৈরিতে সক্ষম? একদম, এদের রেণুধর উদ্ভিদ কিন্তু খাদ্য তৈরিতে সক্ষম। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসবো ব্যাক্তবীজি বা জিমনোস্পার্ম। দেখো এদের নামের মধ্যেই রয়েছে কি ব্যাক্তবীজি বা নগ্নবীজি, মানে যাদের মধ্যে বীজ তো তৈরি হয় কিন্তু ফল তৈরি হবে না, আর বীজটা মুক্ত অবস্থায় থাকবে, নগ্ন অবস্থায় থাকবে, তাদেরকে বলা হয় ব্যাক্তবীজি। এখানে দেখতেই পাচ্ছ এই যে এদের ফল গঠিত হয় না। এদের কি তৈরি হচ্ছে? ফল গঠিত হবে না, শুধুমাত্র বীজ তৈরি হবে। এই যে বীজ কি প্রকৃতির? বীজটা হচ্ছে নগ্ন প্রকৃতির। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এদের বীজে একাধিক বীজপত্র থাকে, এটাও একটা ইউনিক ক্যারেক্টার। এদের বীজপত্রে কি দেখবো? একাধিক বীজপত্র দেখতে পাবো। আর কি রয়েছে? এদের মধ্যে দু রকমের পাতা দেখতে পাওয়া যায়, যে বাদামি বর্ণের আঁশের মতন শল্কপত্র দেখতে পাওয়া যায়, আর পর্ণপত্র দেখতে পাওয়া যায়। আর এদের প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর। অবশ্যই যত আমরা সামনের দিকে যাব, যত মডিফাইড অর্গানিজম হবে, তত তাদের কিন্তু সেলটা কি প্রকৃতির হয়? ডিপ্লয়েড প্রকৃতির। আমরা মডিফাইড অর্গানিজম, তো আমাদের সেলগুলো কি প্রকৃতির? বডি সেল বা সোমাটিক সেল, ডিপ্লয়েড প্রকৃতির। তেমনি যত আমরা সামনের দিকে এগোবো, যত মডিফিকেশন হবে, তত তাদের প্রধান উদ্ভিদ দেহ কি প্রকৃতির হবে? রেণুধর প্রকৃতির হবে। আর এদের রেণুধর দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। প্রপার মূল, কাণ্ড, পাতা এদের দেখতে পাওয়া যায় ব্যাক্তবীজে। তো এগুলো গেল মেন কিছু ক্যারেক্টার। তো ব্যাক্তবীজের শ্রেণীবিভাগ যদি করি, ব্যাক্তবীজের শ্রেণীবিভাগে কি কি আছে দেখো। একদম প্রথম তিনটে ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সাইকাডোপসিডা, নেক্সট কনিফেরোপসিডা, আর একটা হচ্ছে নিটপসিডা। তো একদম প্রথম যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাইকাস। এটা কিসের ছবি? সাইকাস। আর এই সাইকাস রিলেটেড বেশ কিছু কোশ্চেন আছে। সাইকাসে কোরালয়েড রুট দেখতে পাওয়া যায়। কি প্রকৃতির মূল দেখতে পাওয়া যায়? কোরালয়েড মূল। কোরালয়েড মূল বলতে আমরা কি বুঝি? যারা যে সমস্ত ব্যাকটেরিয়া, ঠিক আছে, নাইট্রোজেন ফিক্সিং করতে পারে, মানে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, এমন কিছু ব্যাকটেরিয়া যদি মূলের সাথে সহাবস্থান করে, মিথজীবী সহাবস্থান করে, তাহলে সেই ধরনের মূলকে আমরা বলে থাকি কোরালয়েড রুট। যারা মানে এই ব্যাকটেরিয়াগুলো কি করে? ফ্রি অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন বা বাতাসের মুক্ত যে নাইট্রোজেন, সেগুলোকে আবদ্ধ করে উদ্ভিদকে প্রদান করে। তাহলে এই কোরালয়েড রুট কাদের দেখতে পাওয়া যায়? ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সাইকাসের দেখতে পাওয়া যায়। আর এই সাইকাসের মধ্যে মানে সাইকাস কার আন্ডারে পড়ছে? সাইকাডোপসিডার আন্ডারে পড়ছে। নেক্সট ওয়ান কনিফেরোপসিডা বা কনিফার কাদের বলছি? এটার ছবিটা হচ্ছে পাইনাস। পাইনাসের একটা ইম্পর্টেন্ট ফিচার যদি বলি, পাইনাসের মধ্যে কি দেখতে পাওয়া যায়? মাইকোরাইজা দেখতে পাওয়া যায়। মাইকোরাইজা। মাইকোরাইজা কি জিনিস? ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম। মাইকোরাইজা যে উদ্ভিদের মূলের সাথে যদি কিছু ছত্রাক মিথজীবী সহাবস্থান করে, ছত্রাকগুলোর কাজ কি? ছত্রাক কি করছে? মাটি থেকে নিউট্রিশন বা ফসফেট জাতীয় যে সার, সেগুলোকে সেই মিনারেলসগুলোকে আপটেক করছে এবং উদ্ভিদকে প্রদান করছে। এবং ছত্রাক যেহেতু পরভোজী, ছত্রাক যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাহলে সেই খাদ্যটা কিন্তু সেই উদ্ভিদ মূল থেকে
শোষণ করছে। তাহলে এইভাবে যে মিথজীবী সহাবস্থান তৈরি হচ্ছে ছত্রাক এবং উদ্ভিদের মূলের মধ্যে, এই ধরনের সহাবস্থানকে আমরা বলে থাকি মাইকোরাইজা, যেটা দেখতে পাওয়া যায় পাইনাসের মূলে। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখান থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে। আর নিটপসিডা, যেটা এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিটাম। এটা কিন্তু এক ধরনের সংযোজী প্রাণী নয়, উদ্ভিদ, সংযোজী উদ্ভিদ হিসেবে কাজ করছে। সংযোগী জীব আমরা কাদের বলি? যারা দুটো ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে দুটো ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে সংযোগ স্থাপন করছে। মানে এই ক্যাটাগরির বৈশিষ্ট্যও কিছু নিজের মধ্যে রয়েছে, এই ক্যাটাগরির বৈশিষ্ট্যও কিছু নিজের মধ্যে রয়েছে। সেই রকম এক্সাম্পল হচ্ছে কি নিটাম, যার মধ্যে কিছু ব্যক্তবীজের বৈশিষ্ট্যও রয়েছে, কিছু গুপ্তবীজের বৈশিষ্ট্যও রয়েছে। এর জন্য এদেরকে সংযোগী উদ্ভিদ বলা হয়ে থাকে। আর এই কারণেই মানে দেখো, এটার থেকে আমরা বুঝতে পারি যে না, ব্যক্তবীজি আস্তে আস্তে মডিফাইড হতে হতে গুপ্তবীজি তৈরি হয়েছে। তার মানে এই যে আমরা প্রত্যেকটা পড়লাম, শৈবাল থেকে একদম গুপ্তবীজি পর্যন্ত পড়ছি, তো এই প্রত্যেকটা টাইপ কি মনে হচ্ছে পড়ে যে শৈবাল যে বৈশিষ্ট্যগুলো ছিল তার মধ্যে কিছু মডিফিকেশন হয়ে তৈরি হলো ব্রায়োফাইট, ব্রায়োফাইটের মধ্যে আরেকটু মডিফিকেশন হয়ে তৈরি হলো টেরিডোফাইট, টেরিডোফাইট মডিফাই হয়ে তৈরি হলো কি ব্যক্তবীজি, এবং ব্যক্তবীজির এই নিটাম প্রমাণ করে দিচ্ছে যে এরপর থেকে গুপ্তবীজি উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আর এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে কোন ফর্মেশন হয়। কোন কি? এই যে ছবিগুলো তোমরা দেখছো, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, পাইনাস, সাইকাস, তো এগুলোর মধ্যে কিন্তু মেল কোন, ফিমেল কোন, এরকম কোন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কোন দেখতে পাওয়া যায় কাদের মধ্যে, এরকম কিন্তু ডায়াগ্রাম বেসড কোশ্চেনও তোমাদের আসতে পারে। এখানে আমরা দেখে নেব একটা যে পাইনাসের লাইফ সাইকেল। পাইনাসের লাইফ সাইকেলে দেখে নাও, এখানে একটা ম্যাচিওর স্পোরোফাইট পাইন গাছ দেখতে পাচ্ছ। স্পোরোফাইট মানে রেণুধর উদ্ভিদ, যেটা ডিপ্লয়েড প্রকৃতির। তো এই রেণুধর উদ্ভিদ কি তৈরি করবে? রেণুধর উদ্ভিদের মধ্যে কোন তৈরি হয় বললাম, তো এই কোনটা কি? কোন হচ্ছে এমন কিছু পাতা, মানে কিছু এরকম পাতাগুলো থাকবে যার সাথে কি থাকছে, কিছু এই মানে গ্যামেটোফাইটগুলো উপস্থিত থাকছে। মানে এখানে দেখো মেল কোন হতে পারে, ফিমেল কোন হতে পারে। ঠিক আছে, আচ্ছা, একটা এইটা দেখাচ্ছে মেল কোন, এটা হচ্ছে এই যে ফিমেল কোন। তো এই মেল কোনের মধ্যে কি তৈরি হচ্ছে? এই যে স্ট্যামিনেট কোনও বলা হচ্ছে। তো এর মধ্যে কি দেখতে পাওয়া যায়? মাইক্রোস্পোরোফিল, এর মধ্যে দেখতে পারবো মেগাস্পোরোফিল। এগুলো কি? এগুলো হচ্ছে এক ধরনের পাতা, মানে এইরকম ধরনের পাতা তৈরি হলো। আর এখানে কি রয়েছে? এই নগ্ন বীজটা রয়েছে পাতার ওখানে। ঠিক আছে, ওখানে যেখানে গ্যামেট তৈরি হবে। তাহলে আমি যদি স্ট্রাকচারটা দেখাই, ধরো এই একটা মেল কোন, এই ধরো একটা পাতা রয়েছে। মাইক্রোফাইললি কেন বলছি এগুলোকে? মাইক্রোফাইল মানে ছোট পাতা তৈরি হচ্ছে, ছোট ফ্রন্ট তৈরি হচ্ছে, এই ধরনের পাতা তৈরি হচ্ছে। ঠিক আছে, আর এই জায়গায় কি রয়েছে? এই জায়গাগুলো কি তৈরি, সরি মুছে গেল। ঠিক আছে, আচ্ছা, এই মাইক্রোফাইলের এই জায়গাগুলো কি রয়েছে? এখানে রেণুস্থলী তৈরি হচ্ছে, যার মধ্যে প্রচুর রেণু তৈরি হচ্ছে, মানে পোলেন গ্রেন তৈরি হচ্ছে। এগুলো সব কি? রেণু বা পোলেন গ্রেন। পোলেন গ্রেন তৈরি হলো মাইক্রোফাইলের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ মাইক্রোফাইল থেকে কি তৈরি হয়েছে? পোলেন গ্রেন, মানে মেল গ্যামেটোফাইট তৈরি হয়েছে, পোলেন গ্রেন। আচ্ছা, তাহলে এখান থেকেই যে রেণুগুলো যখন ডিসপার্স হবে, রেণুগুলো বাইরে বেরোবে, সেগুলো হচ্ছে কি মেল গ্যামেট হিসাবে কাজ করছে, পোলেন গ্রেন। আচ্ছা আচ্ছা, আর এখানে যে মেগাস্পোরোফিল কাদেরকে বলছি? মানে এই স্ত্রী গ্যামেটগুলো দেখো কেমন তৈরি হচ্ছে, এরকম বড় বড় পাতা তৈরি হবে। আর এই জায়গায় কি তৈরি হচ্ছে? এগ ফর্মেশন হবে।
এই যে একটা মেগাস্পোরোফিলের এই জায়গায় কি তৈরি হয়েছে, যে গ্যামেটোফাইট, এখানে এগ তৈরি হয়েছে, ঠিক আছে, এগ তৈরি হয়েছে, আর এখানে কি তৈরি হবে, মেল গ্যামেট তৈরি হবে। তাহলে এই মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট মিলিত হয়ে কি তৈরি করছে, জাইগোট তৈরি করছে, নিষেক করছে। নিষেক হওয়ার পর জাইগোট কি, জাইগোট হচ্ছে একটা ডিপ্লয়েড সেল। এই জাইগোটটা কি তৈরি করবে, এখান থেকে ভ্রূণ তৈরি করবে বা এমব্রায়ো তৈরি করবে। এমব্রায়ো থেকে একটা ইয়াং স্পোরোফাইট তৈরি হচ্ছে, আবার একটা পাইনাস তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে এদের লাইফ সাইকেল। তাহলে এর মধ্যে মেল কোন ফিমেল কোন তৈরি হয়, মেল কোনের মধ্যে মেল গ্যামেট, ফিমেল কোনের মধ্যে ফিমেল গ্যামেট তৈরি হবে, গ্যামেটগুলো মিলিত হবে, মিলিত হয়ে জাইগোট, জাইগোট থেকে এমব্রায়ো, সেখান থেকে আবার ইয়াং স্পোরোফাইট বা রেণুধর উদ্ভিদ তৈরি করবে। তবে এই যে এখানে যে বীজগুলো তৈরি হবে, সেই বীজগুলো কিন্তু নগ্ন প্রকৃতির হবে, কারণ এর মধ্যে কোনো ফুল নেই, গর্ভাশয় নেই, ফলে পরিণত হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যক্ত বীজের লাইফ সাইকেল। আর লাস্ট যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম। গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে আমরা কি কি দেখব, মেন ক্যারেক্টার এদের তো বলেই দিয়েছিলাম, মেন ক্যারেক্টার এদের কি কি, যে ফুল ফল এগুলো তৈরি হবে, তাই তো, এই যে এদের ফল তৈরি হবে, এটা একটা মেন ক্যারেক্টার। বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকবে অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে। আচ্ছা, এদের প্রকৃত ফুল সৃষ্টি হয়, ফুল দেখতে পাওয়া যায় শুধুমাত্র অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজি উদ্ভিদের মধ্যে। আচ্ছা, এদের নিষেকের পর কি গঠিত হয়, শস্য। এতক্ষণ কিন্তু আমরা দেখিনি, এর আগে পর্যন্ত আমরা যৌন জনন দেখলাম, যেখানে কি তৈরি হচ্ছে, জাইগোট এমব্রায়ো তৈরি করছে, সেখান থেকে বীজ তৈরি হচ্ছে, ফল তো তৈরি হচ্ছে না, বীজটা নগ্ন অবস্থায় রয়েছে, তাই না। কিন্তু এখানে আমরা দেখব নিষেকের পর কি তৈরি হবে, শস্য তৈরি হবে। আর এই শস্য কি প্রকৃতির হবে, ট্রিপ্লয়েড প্রকৃতির হবে। এটাও তোমরা নোট করে রাখো, কারণ এই যে চ্যাপ্টারটা রয়েছে গুপ্তবীজি, তো অ্যাঞ্জিওস্পার্মের যে যৌন জনন পদ্ধতি সেটা রয়েছে তোমাদের ক্লাস 12-এ, মানে 3rd সেমিস্টারে ফুল একটা ডিটেল চ্যাপ্টার কিন্তু রয়েছে এর ওপরে। তো এখানে যেহেতু তোমাদের ডিটেলটা নেই, তাই জাস্ট এগুলো জেনে রাখবে যে শস্যটা কি প্রকৃতির হয়, শস্যটা ট্রিপ্লয়েড প্রকৃতির হয়। আর এই যে অ্যাঞ্জিওস্পার্ম, এই অ্যাঞ্জিওস্পার্মেরও ডিটেল গঠন কিন্তু তোমাদের ক্লাস 11-এর এই 1st সেমিস্টারেই রয়েছে। এর পরবর্তী দুটো চ্যাপ্টার, যে সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থানিক গঠন এবং শারীর স্থানিক গঠন, মানে মরফোলজি, অ্যানাটমি, আমাদের কিন্তু আরও ডিটেলসে পড়তে হবে। তো আজকে জাস্ট আমরা বৈশিষ্ট্যগুলো দেখব, লাস্টে কিন্তু মানে পরবর্তী চ্যাপ্টারেই কিন্তু আবার এর ফুল ডিটেল ক্লাস, মানে ফুল ডিটেল চ্যাপ্টার রয়েছে, সেটা কিন্তু পড়া হবে। তো এদের বীজে বীজপত্রের সংখ্যা একটি হতে পারে অথবা দুটি হতে পারে। একটা বীজপত্র থাকলে বলবো একবীজপত্রী উদ্ভিদ, দুটো বীজ থাকলে বলবো দ্বিবীজপত্রী উদ্ভিদ। এদের রেণুধর যৌন এবং লিঙ্গধর যৌন সমন্বিত নির্দিষ্ট যৌনক্রম দেখতে পাওয়া যায়, মানে এদের রেণুধর উদ্ভিদও দেখতে পাওয়া যেতে পারে, যেটা রেণুধর হবে সেটা রেণুধরই হবে, আর লিঙ্গধর যৌনও কিন্তু এদের দেখতে পাওয়া যায়, মানে এদেরও কিন্তু জীবনচক্রে যৌনক্রম বর্তমান, ঠিক আছে। তো এখানে এক্সাম্পল দিয়েছে ওরাইজা স্যাটিভা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এখানে যে দুটো প্ল্যান্টের এক্সাম্পল আমরা দেখলাম, এই প্ল্যান্ট দুটো কি প্রকৃতির এখানে দেখে নিতে পারো। প্ল্যান্ট দুটো কি প্রকৃতির, একবীজপত্রী, যাদের মধ্যে আমরা বললাম বীজের মধ্যে একটা বীজপত্র থাকে তাদেরকে বলি একবীজপত্রী। আর এই একবীজপত্রী উদ্ভিদের যে একটা বীজপত্র লিখে নাও, সেই বীজপত্রটাকে বলা হয় স্কুটেলাম, ঠিক আছে। একবীজপত্রী উদ্ভিদের বীজপত্রকে বলা হয় একটি বীজপত্র বর্তমান। একটি বীজপত্র বর্তমান এবং সেই বীজপত্রটাকে আমরা বলে থাকি স্কুটেলাম। তাহলে একবীজপত্রী উদ্ভিদের এক্সাম্পল কি কি আছে এখানে দেখতেই পাচ্ছ, ধান, ওরাইজা স্যাটাইভা, এছাড়াও কিছু নারকেল, তাল, এগুলোও কিন্তু একবীজপত্রী উদ্ভিদ। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে কি দেখতে পাওয়া যায়, দুটি বীজপত্র দেখতে পাওয়া যাবে, দুটি বীজপত্র দেখতে পাওয়া যাবে। এক্সাম্পল কি এখানে দেখতেই পাচ্ছ, আম গাছ, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ঠিক আছে। বেশিরভাগ উদ্ভিদই কিন্তু দ্বিবীজপত্রী হয়। তো এই পর্যন্ত আমরা পড়লাম। অ্যাঞ্জিওস্পার্ম সম্পর্কে আমরা বেশি কিছু পড়ছি না এই কারণেই, কারণ
অ্যাঞ্জিওস্পার্ম সম্পর্কে বেশি কিছু পড়ছি না, কারণ এর পরবর্তী যে চ্যাপ্টার সেটা আমিই তোমাদের পড়াবো, এবং সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের গঠনগত অঙ্গ সংস্থান এবং শারীর স্থান, মানে মরফোলজি, অ্যানাটমি, সেখানে কিন্তু ফুল ডিটেলসে, প্রচুর ডিটেলসে কিন্তু সেখানে সবটা বলা আছে। তো সেখানে কিন্তু আমরা ফুল ডিটেলসে কভার করব। তো এখানে কিন্তু অ্যাঞ্জিওস্পার্ম থেকে প্রশ্ন আসার মতন তেমন কিছুই নেই। তোমাদের এখানে মেইন যেটা পড়তে হবে সেটা হচ্ছে শৈবালের পার্ট এবং ব্রায়োফাইট, টেরিডোফাইটের পার্টগুলো, যেখান থেকে মেন ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের হতে পারে। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কমেন্ট করে দেবে যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।